তানহা, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লুচ্চা, তোর কি কোনো কাজ নেই? খেয়ে দে। আমার পিছু কবে ছাড়বি? হ্যাঁ, কতবার বলবো তোকে আমি ভালোবাসি না, তাও কেন আমার পিছনে কুকুরের মতো পড়ে আছিস? গালে হাত দিয়ে। তানহা, সত্যি তোমাকে আমি ভালোবাসি, প্লিজ অ্যাকসেপ্ট করে নাও। নিজের চেহারা আয়না দেখেছিস কখনো? হ্যাঁ, খ্যাত কোথাকার। দেখতে তো পুরো হনুমানের মতো লাগে, এই চেহারা নিয়ে আসছে আমার সাথে প্রেম করতে। তোর লজ্জা লাগে না? কোথায় তুই আর কোথায় আমি? হাসছে প্রেম করতে। কি আছে তোর? হ্যাঁ, যে আমার মতো একটা সুন্দরী মেয়ে তোর সাথে প্রেম করতে যাবে? কলেজের কত সুন্দর আর কোটিপতি ছেলে আমার পিছনে পড়ে আছে প্রেম করতে, আমি ওদেরকে পর্যন্ত ওয়েটিং লিস্টে ঝুলিয়ে রেখেছি। আর আমি কিনা তোর মতো একটা খ্যাত ছেলের সাথে প্রেম করতে যাব? আগে নিজের অবস্থা ঠিক কর, তারপর প্রেম করতে আসিস। হ্যাঁ, আমি কোটিপতি না, দেখতে সুন্দরও না, তবুও তোমাকে আমি ভালোবাসি, প্লিজ না করো না। তানহার হাত ধরে। আয় কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার হাত ধরেছিস? পা থেকে জুতা খুলে মেরে দিল আমার। নেক্সট টাইম এমন দুঃসাহস করবি না। আর কুত্তার বাচ্চা আসছে আমার হাত ধরতে। বলি হনহন করে চলে গেল, আর আমি বেকুবের মতো সেখানে দাঁড়িয়ে আছি। সবাই হাসাহাসি করতেছে আমার দিকে তাকিয়ে। লজ্জায় মাথা কাটা যাবে অবস্থা, মাথা নিচু করে রেখেছি। বেহায়া মন আর মেয়ে পেল না, শেষে ওর মতো একটা দেমাকি মেয়েকে মন দিয়ে বসলো। কি বলবো ভাই আপনাদেরকে, বলার মতো কিছুই নেই আমার। দেখলেন তো, মেয়েটা আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিয়ে গেল। আসেন ভাই, পরিচয়টা দিয়ে দেই। আমি আকাশ, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তানহাও আমার সাথেই পড়ে। কোটিপতির একমাত্র মেয়ে তানহা। অহংকারে সারা শরীরে ভর্তি ওর। আর আমার বাবা মা সবাই আছে। আমার আদরের ছোট একটা বোনও আছে, যে আমার কাছে সব সময় রাজরানীর মতো হয়ে থাকে। কিন্তু আফসোস, সে আমার থেকে এখন অনেক দূরে। গল্পের সাথে থাকলে সবাই বুঝতে পারবেন সমস্তটা। এবার গল্পে আসা যাক। আজ 1 বছর ধরে মেয়েটার পেছনে করছে, কিন্তু মেয়েটা আমাকে পাত্তাই দিচ্ছে না। আর পাত্তা দিবেই বা কেন? কারণ আমি ছোট লোক, দেখতে খেত চেহারার, কোনো সৌন্দর্যতা নেই। এমন ছেলের সাথে কে প্রেম করবে? কিন্তু কেন জানি মেয়েটাকে আমার মনে ধরে বসে আছে। এই কলেজে এসেছি প্রায় 2 বছরের কাছাকাছি। প্রথম দেখাতেই মেয়েটাকে আমার ভালো লাগে, তাই ওর পিছনে পড়ে আছি। না হয় ওকে অনেক আগেই সায়স্তা করে ফেলতাম, ওর দেমাগ ওর অহংকারকে। আমি যেই ছেলে যেদিকে তাকাই, মানুষ বয়ে সব কিছু নিজের করে দেয়, গায়ে হাত তোলা তো দূরের কথা। কিন্তু এই মেয়ে এসে প্রপোজ করার জন্য থাপ্পড় প্লাস জুতার বাড়ি মেরে গেল। হঠাৎ পিছন থেকে সাজ্জাদ এসে কাঁধে হাত দিল, সাথে অনিমও আছে। কি রে দোস্ত, কি হয়েছে রে? এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন মুখটাকে? কেন, তুই কিছু শুনিসনি? না, কি শুনবো? তানহা। হয়েছে, আর বলতে হবে না, বুঝে গেছি। আজও অপমান করেছে মেয়েটা তোকে, তাই তো? হ্যাঁ। আকাশ, আমি বুঝি না রে, মেয়েটার এত দেমাগ আসে কোথা থেকে? সারি সারা শরীর ভরা কারেন্ট, দেখবি চেহারার বড়াই করে তো একটা সময় এমন একজনের পাল্লায় পড়বে, দেমাগ তখন পিছনের রাস্তা দিয়ে পালাবে। অনিম দোস্ত। ও সরি রে, আমার মাথায় ছিল না। আমি ওকে বললে যে তোর গায়ে লাগে। দিলরুবা আশেক, কলেজে মেয়ের আকাল পড়েছে যে ওই মেয়ের সাথে তোর প্রেম করতে হলো। আরে অনিম, কি শুরু করেছিস? এমনই মেয়েটা ওকে বাজিয়ে রেখেছে, তুই আরও বাজাচ্ছিস? বাদ দে এখন এইসব কথা। এই আকাশ, চল ক্যান্টিনে যাব। চল। তারপর আমি সাজ্জাদ অনিম মিলে ক্যান্টিনে গেলাম। সাজ্জাদ চা অর্ডার করছে, চা খাচ্ছি সবাই বসে। এমন সময় আসিফ আসে। কিরে মাম্মা, তোদের কি খবর? কেমন আছিস তোরা? আর বলিস না, আজও মেয়েটা আকাশকে বাজিয়ে গেছে। বাইরে কিছু বলার নাই, শালা তাও তো ওর পিছনে ঘুরে। ওই শালা চুপ, তুই তো নিজের টাকা পেয়ে শুকিয়ে আছিস, আমার না যত সব মরা, মানতে চায় না। এমন সময় হঠাৎ দেখি তানহা আর তার কিছু মেয়ে ফ্রেন্ড নীলা আর কয়েকটা ছেলে ফ্রেন্ড সহ ক্যান্টিনের দিকে আসে। আমি তানহাকে দূর থেকে দেখছি, তানহা আমাকে দেখে নাই। সবাই মিলে হাসাহাসি করছে, দুষ্টুমি করছে। তাদের মধ্যে রূপম নামের একটা ছেলেও আছে, আমাদের কলেজের, আমাদের সাথেই পড়ে। দেখতে হ্যান্ডসাম, কোটিপতির ছেলে। তানহাদের সাথেই চলাফেরা করে সব সময়। হঠাৎ দেখি সে তানহার গায়ে হাত দিয়ে দুষ্টুমি করছে। এটা দেখে গেল মাথার মেজাজটা খারাপ হয়ে। শালা, দুষ্টুমি করছিস ভালো কথা, শরীরে কেন হাত দিতে হবে তোর? তানহাও কিছু বলছে না। সাজ্জাদ, তোরা দাঁড়া, আমি আসছি। আরে কই যাস? তানহাদের দিকে আঙ্গুল দেখিয়ে দিয়ে দিলাম।
সাজ্জাদ, অনিম, আসিফ সবাই ইতিমধ্যে বুঝে গেছে আমি কেন যাচ্ছি। সাজ্জাদ আমাকে বারণ করছে না যেতে, তাও জোর করে গেলাম। তানহাদের কাছে গিয়ে রুফমকে বললাম, ওই সমস্যা কী রে? হ্যাঁ, সমস্যা মানে? কিসের সমস্যা? তুই তানহার গায়ে হাত দিয়ে কেন দুষ্টুমি করছিস? তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, তা না আমার ফ্রেন্ড, ওর সাথে মজা করেই যায়। মজা করবি ভালো কথা, কিন্তু তুই ওর শরীরে কেন হাত দিবি? আমি যাই করি না কেন, তোর কেন লাগছে এত? হ্যাঁ, নেক্সট টাইম যাতে না দেখি। এরপর এবার যদি চোখে পড়ে তাহলে কিন্তু খারাপ হবে। নেক্সট টাইম দেখলে কি করবি? হ্যাঁ, শালা আবার মুখে মুখে তর্ক করস, দেখবি কি করি। দিলাম খোলার ধরে নাক বরাবর একটা কষি। রুফম সাথে সাথে নাক ধরে বসে গেল। আমি আবার মারতে যাব, হঠাৎ কেউ একজন আমাকে পিছনে গড়িয়ে টাস টাস করে দুইটা গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। পিছনে ফিরে দেখি তানহা। আই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় ওকে মারার? ও তোমার গায়ে হাত দিবে কেন? সে আমার গায়ে হাত দিয়েছে, সেটা আমি বুঝে নেব, কিন্তু তুই ওকে মারার সাহস কোথা থেকে পেলি? হ্যাঁ, আর আমার কোনো সমস্যা নেই, তোর কেন এত সমস্যা? কে আমার গায়ে হাত দিবে, কে আমার সাথে মজা করবে, সেটা কি তুই ডিসাইড করে দিবি নাকি? হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। তানহা তারপর রুফমকে ধরে মাটি থেকে উঠালো। রুফম মাটি থেকে উঠে তেরে আসতেছে আমাকে মারবে বলে। তানহা রুফমকে ধরে ফেলে। তুই কিন্তু কাজটা ভালো করলি না, তোরে আমি দেখে নেব, ছোট লোকের বাচ্চা কথাকার। ইতিমধ্যে সাজ্জাদরাও চলে আসে। আরে ছাড়ো তোর মতো ছোট লোকের কথা, ওর সাথে ঝগড়া করে নিজের মান সম্মান কেন নষ্ট করতে যাব? চলো তো। তানহা রুফমকে দৌড়ে নিয়ে যায়। আরে যা যা, তুই আমার কতটুকু দেখতে পারবি সেটা আমার ভালোই জানা আছে। তারপর নিজে নিজে বলতে থাকে, আরে তুই আমাকে এখনো ভালো করে চিনিস নাই। আমার মাথার তার যদি একবার নড়ে, তোর মতো 10টা রুফমকেও মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দিতে আমার 2 মিনিটের সময় লাগবে না। ভালো ভালো মানুষও আকাশ মাহমুদের আসল নাম শুনলে থরথর করে কাঁপে। কি শুরু করেছিস আকাশ? মেয়েটা তোকে পাত্তা দেয় না, তাও কেন ওর পিছনে পড়ে আছিস? তোর মাথায় যে কি কাজ করে আমি কিছুই বুঝি না। এখন যদি রূপম ওর বাবাকে একবার বলে দেয় তাহলে তোর 12টা বাঁচবে। আকাশ মনে মনে হাসতে থাকে আর বলে, বেটা, এই জমিনের বুকে কেউ নাই যে আকাশ মাহমুদের 12টা বাজাতে পারবে। এমন বাপের বেটা এখনো এই জমিনের বুকে পয়দা হয় নাই। মানে বুঝলাম না। তোর বুঝতে হবে না, চল। তারপর সবাই মিলে আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে গোসল করে খেয়ে শুয়ে পড়লাম। বাসায় একাই থাকি, মা বাবা সবাইকে ছেড়ে। হঠাৎ একটা নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করে। জি, কে বলছেন? ফোনের অপর পাশ থেকে, ভাই আমি লিটন বলতেছিলাম। হ্যাঁ বল, কি রে? আর তুই আমার এই নাম্বার পেলে কোথায়? ভাই অনেক কষ্টে জোগাড় করেছি। আচ্ছা, তো বল কেমন আছিস? ভাই ভালো নাই, একটা ঝামেলা হয়েছে, অনেক বড় মুসিবতে আছি। কি হয়েছে আমাকে বল। ভাই শহরের নেতা নাসির ভাই আছে না, ওনার ছোট ভাইরে মেরে দিছি। একটা ভেজাল হয়েছিল, আর ভাই আমি জানতাম না এটা যে নাসির ভাইয়ের ছোট ভাই। ভাই আমারে বাঁচান, ওনার ছেলে পেলে আমারে মারার জন্য খুঁজতেছে। কি বলেছে সব? হ্যাঁ ভাই, আপনি আমারে বাঁচান ভাই, আপনার পায়ে পড়ি। আমিও শহরে নাই, তোরও যে কি করতেছিস আল্লাহ জানে। কোথায় আছিস তুই এখন? ভাই একটা বন্ধুর বাসায় পালাই আছি। বন্ধুর নামও বলে। তুই ওইখানে থাক, একটু পর একটা গাড়ি আসবে। সোজা গাড়িতে করে নাসির ভাইয়ের বাসায় যাবি আর আমার সাথে কথা বলাই দিবি। আচ্ছা ভাই। আকাশ কাকে জানি ফোন দেয়, তারপর ঘুমিয়ে পড়ে। বিকালবেলা ঘুম থেকে উঠে সাজ্জাদকে ফোন করে। কিরি, কোথায় তুই? হ্যাঁ আছি বাসায়। বের হ, নদীর পাড়ে যাব। আচ্ছা। একটু পর দুজন মিলে নদীর পাড় গিয়ে বসে আছে। এমন সময় আকাশের ফোন বেজে ওঠে। ফোন বের করে স্ক্রিনে দেখে লিটনের নাম্বার। তুই একটু দাঁড়া, আমি আসছি বলে সাইডে চলে যায়। তারপর লিটনকে বলে দেয় নাসির ভাইকে ফোন দেয়। লিটন নাসির ভাইয়ের কানে ফোন লাগায়। নাসির ভাই, কি অবস্থা ভাই আপনার? ভাই এ তো ভাই ভালো, আপনার কি খবর ভাই? হ্যাঁ ভাই ভালো। আর নাসির ভাই, লিটন বুঝতে পারে নাই যাকে মারছে সে যে আপনার ছোট ভাই। যা হয়েছে ভুলে যান, আমি ওরে বারণ করে দিছি, নেক্সট টাইম এমন ভুল আর করবে না। আচ্ছা আকাশ ভাই, ও যখন আইসে আপনার নাম বলেছে তখন সমস্ত রাগ মাটিতে জেরে ফেলে দিচ্ছি। নাইলে ভাই এই শহরে এমন কেউ নাই যে আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবে আর তার আবার মেরে আবার এই গড়ে আসবে। শুধু আপনার কথায় মাফ করে দিলাম। আচ্ছা ভাই রাখি, ভালো থাকবেন। বলেই ফোন রেখে দেয়। আবার সাজ্জাদের কাছে যায়। কিরে ফোন আসলো, কোথায় চলে গেলি? আর একটু জরুরি কাজ ছিল। আচ্ছা দোস্ত,
একটা কথা বলতো, তোর বাবা মা কেউ নেই? সবাই আছে, কিন্তু এখন থেকেও নাই। মানে বুঝলাম না। বাদ দে, সময় হলে সব বুঝবি। এখন চল, সময় হয়ে এসেছে, ওটা দরকার। তারপর উঠে দুজন দুদিকে চলে যায়। সাজ্জাদ সাজ্জাদের বাসার দিকে, আকাশ আকাশের বাসার দিকে। আকাশ বাসায় এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে। পড়া শেষ করে খাওয়ার জন্য বসবে দেখে ভাতের অবস্থা 12টা। ভাতগুলো থেকে গন্ধ উঠছে। নিজে নিজে বলতে থাকে, নসিব যখন খারাপ হয় সব দিকই খারাপ হয়, মরার কপাল আমার তো। এখন কি খাবো? রাত তো অনেক হয়েছে, দোকানে খোলা পাবো না মনে হয়, কিন্তু পেটেরটা যে সহ্য হচ্ছে না, কিছু তো একটা খেতে হবে। শার্টটা গায়ে দিয়ে বের হয়ে পড়ি। আশেপাশে সমস্ত দোকানপাট প্রায় বন্ধ করে দিছে। সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা। সামনে এগুতেই দেখলাম একটা টঙ্গের দোকান খোলা। মামা, নাস্তা দেন তো। তারপর দোকানদার মামা নাস্তা দেয়। আকাশ বসে আপন মনে নাস্তা খাচ্ছে। রাস্তাঘাটে তেমন কোনো মানুষজন নেই। আকাশের হঠাৎ নজর যায় দূরে একটা জায়গায়। কিছু ছেলে মিলে একটা মেয়েকে হ্যারেস করছে। না, মেয়েটা হয়তো বিপদে পড়েছে, না গিয়ে সাহায্য করা দরকার। আকাশ নাস্তাগুলো অতটুকুতে রেখে সেদিকে এগোতে থাকে। মেয়েটার চেহারা বোঝা যাচ্ছে না। মেয়েটা ভয়ে চুপসে আছে। ছেলেগুলোর কাছে গিয়ে, এই তোদের সমস্যা কি রে? হ্যাঁ, তোদের করে কি মা বোন নেই যে রাস্তাঘাটে মেয়েদের ইজ্জত লুটি দিচ্ছিস? তাতে তোর সমস্যা কি রে? হ্যাঁ, আসছে গরিবের রবিনহুড, তোর কিছু লাগে নাকি রে যে বাম হাত দিতে আসছস? যা ভাগ, আমাদের কাজ আমাদেরকে করতে দে, নইলে নিজের বিপদ ডেকে আনবি বলে দিলাম। কি রঙিন চশমা পরে আছো, মনে হয় যে ভালো খারাপের ভেদাভেদ চোখে পড়ে না তোমাদের। আর কি বিপদ গড়াবি সেটা দেখে আয়। তারা মোট 4 জন। দাঁড়া তুই, তোর রবিনহুডগিরি আমি বের করছি। বলে এগিয়ে আসে। এগিয়ে যেতে দিলাম পেট বরাবর একটা কেক, সোজা মাটিতে পড়ে গেল। তারপর সবাই আমার দিকে তেড়ে আসলো আমাকে মারার জন্য। পরেরটাকে মাথায় মারলাম, তারপরেরটাকে মারবো, হঠাৎ অন্য ছেলেটা পকেট থেকে চুড়ি বের করে আমার হাতে মেরে দিল। ফুলকি দিয়ে রক্ত বের হচ্ছে। গেল ভিতরের জানোয়ারটা জেগে। পাশে একটা লাকড়ি জাতীয় কিছু ছিল, সেটা হাতে নিয়ে উড়াদুরা মারতে শুরু করলাম। সব কটাকে মেরে ফেলে রেখেছি রাস্তায়। তারপর মেয়েটার কাছে গেলাম। আপনি এত রাতে এখানে কি করছেন রাস্তায়? পার্টিতে গিয়েছিলাম, পার্টি শেষ হতে দেরি হয়ে গিয়েছে। ভাবছি গাড়ি পাবো, কিন্তু গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেই। মেয়েটার চেহারা বোঝা যাচ্ছে না, পুরো ঘুটঘুটে অন্ধকার। আপনার কি মাথায় কোনো আক্কেল জ্ঞান নেই? পার্টিতে গিয়েছেন ভালো কথা, আরও আগে পার্টি ছাড়া উচিত ছিল আপনার। আর যদি নিজের গাড়ি থাকতো তাহলে লেট করে বাড়ি ফিরলেও আপনার সমস্যা হতো না। রাস্তাঘাটের অবস্থা ভালো না, আপনি জানেন না? আসলে গাড়ি আছে, কিন্তু সমস্যা দেখা দেওয়ার কারণে মেকানিকের দোকানে পাঠিয়েছি, তাই আর কি। আচ্ছা চলেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। না থাক, ধন্যবাদ। আপনি বেশি কথা বলেন। বিপদের মুখ থেকে বাঁচিয়েছি, পরে যে আবার কোনো বিপদে হবে না তার কোনো নিশ্চয়তা আছে নাকি? আকাশের হাত দিয়ে যে রক্ত পড়ছে সেই দিকে আকাশের কোনো খেয়াল নেই। তবে কেন জানি মনে হচ্ছে মেয়েটা আকাশের পরিচিত। একটু বড় রাস্তায় স্টেডিয়াম লাইটের আলোতে দেখতে পেলাম মেয়েটার চেহারা। আল্লাহ, এ তো দেখি মেঘলা। মেঘলা তুমি? হ্যাঁ, তুই তুই এখানে কি করিস? নাস্তা করতে এসেছিলাম, তারপরে দেখলাম ছেলেগুলা একটা মেয়েকে নিপীড়ন করছে, এগিয়ে গেলাম বাঁচাবো বলে। তারপর বাকি সব তো তুমি জানোই। এই দেখি, তোর হাত থেকে রক্ত পড়ছে রে। চল আমার সাথে, আমি তোকে ফার্মেসিতে নিয়ে গিয়ে ড্রেসিং করিয়ে দিচ্ছি। লাগবে না, আমি ঠিক আছে। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ওকে। এটাই আর কি দুনিয়া। উপকার করলাম, কোথায় জোর করে নিয়ে যাবে, কিন্তু না, একবার বলে থেমে গেল। কি আর করার, ওকে বাসায় ছেড়ে দিয়ে আসলাম। চলে আসবো এমন সময় ডাক দিল, এই আকাশ দাঁড়া। তারপর ব্যাগ থেকে বেশ কিছু টাকা বের করে আমার দিকে এগিয়ে দিয়ে, ধর, এগুলো তোকে দিলাম আমাকে বাঁচানোর জন্য। কি বলবো, কিছু বলার নেই। মানুষ এত আজীব কিভাবে হয়? এখানেও টাকার গরম দেখাচ্ছে। টাকাগুলো ওর হাতের মুঠোয় চেপে দিয়ে বললাম, সব কিছুর বিনিময়ে টাকা দিয়ে হয় না। আর আমি এত নিস না যে তোমাকে বাঁচিয়েছি, তার বদলে তোমার থেকে আমি টাকা নিব বলে চলে আসলাম। পরে ফার্মেসি থেকে ড্রেসিং করে বাসায় চলে আসলাম, পরে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সাজ্জাদরা সবাই চলে এসেছে। আমাকে দেখে সবাই প্রশ্ন করতে লাগলো, কিরে তোর হাতে কী হয়েছে, ব্যান্ডেজ করা কেন? আরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট লেগেছে, সবাইকে মিথ্যা বললাম। এমন সময় থেকে মেঘলা তার বান্ধবীদের সাথে আসছে। আমাকে দেখতে পেয়েও ওর বান্ধবীদেরকে বলল, আই তোরা যা, আমি একটু আসছি। বলে আকাশের কাছে আসে আর এসে সোজা তাকে জড়িয়ে ধরে সকলের সামনে। আর যা বলে তার জন্য তো মোটেও প্রস্তুত ছিল না। আকাশ, ধন্যবাদ কালকে আমাকে বাঁচানোর জন্য। আর
আমি রাতে অনেকটা সময় ভেবেছি, কাল যদি তুমি সময় মতো না আসতে তাহলে আমার শরীরে কলঙ্কের দাগ লেগে যেত। আর আমাকে ক্ষমা করে দাও ওই দিনের জন্য। আমি চাই তোমার একটা ভালো বন্ধু হয়ে থাকতে। আরে মেঘলা, ওসব আমি ভুলে গেছি, আর মাফ চাওয়ার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আমরা ওই দিকে যাই, মানে ক্যান্টিনের দিকে। সাজ্জাদ, তোরা থাক, আমি আসছি বলি মেঘলাকে নিয়ে ক্যান্টিনে চলে যাই। অপরদিকে সাজ্জাদ আকাশ যাওয়ার পর সালা, তোর কপালে ভালো কিছুই নাই রে। যেই না মেঘলাকে পেয়েছিস, বন্ধুদেরকে ভুলে গেছিস। এখন আর দরকার নেই। ক্যান্টিনে বসে দুজন মিলে কফি খায়, পরে ক্লাসে চলে আসে। ক্লাস করে সাজ্জাদ বের হয়, আকাশও বের হয়, কিন্তু আকাশ সাজ্জাদের সাথে আড্ডায় না গিয়ে মেঘলার সাথে চলে যায়। সাজ্জাদ একাই আড্ডায় যায়। সুমাইয়া আর বাকিরা আজ আগে গিয়েই বসে আছে। কি রে সাজ্জাদ, তুই একা কেন? আকাশ কোথায়? আর বলিস না, মেঘলা আজ সকালে আকাশকে সরি বলেছে আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এরপর থেকে সালা ওর পিছনেই পড়ে আছে, আমাদেরকে ভুলেই গেছে। আরে বাদ দে তো। অন্যদিকে মেঘলা আকাশকে নিয়ে ওর ফ্রেন্ডদের কাছে যায়। সেখানে রূপম, নীলা আরও অনেকেই আছে। মেঘলা, এই ছোট লোকটা এখানে কেন? রূপম, ছোট লোক মানে? মুখ সামলে কথা বলো। আজ থেকে ও আমাদের বন্ধু। সবাই হাসাহাসি শুরু করলো। শেষমেশ এই খ্যাতটাকে বন্ধু বানাইলি? দেখ, এখন কিন্তু ভালো হবে না বলে দিলাম। দেখ, আমরা ওকে বন্ধু মানতে পারবো না। ওকে, তাহলে আজ থেকে তোদের সাথে আমিও নাই। আকাশ পুরোই অবাক মেঘলার আচরণ দেখে। তারপর দুজন সেখান থেকে চলে আসে। এভাবেই চলতে থাকে দিন দিন। আকাশ আর মেঘলার সম্পর্ক অনেকটা গভীর হয়ে উঠেছে। আকাশ, সাজ্জাদ, তারপর অনিম ধরতে গেলে কারোর সাথেই এখন ঠিকমতো কথা বলে না। মেঘলা ওর দল ছেড়ে দিয়েছে, সারাদিন আকাশের সাথেই সময় কাটায়। একদিন সকালে সাজ্জাদ তাড়াতাড়ি কলেজে আসে। এসে দেখে আকাশ একা দাঁড়িয়ে আছে গাছতলায়। কিরে আকাশ, কি করিস? দেখে তো মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছিস। হ্যাঁ রে, মেঘলার জন্য ওয়েট করছি। ভালো, কিন্তু এখন তো আমাদের একদম ভুলেই গেছিস। আগের মতো চলাফেরাও করিস না। আরে তেমন কিছু না রে। এমন সময় মেঘলা আসে আর আকাশকে ডাক দেয়। আচ্ছা তুই থাক, মেঘলা ডাকছে, পরে কথা বলবো। বলে সাজ্জাদকে রেখে চলে যায়। এত সময় লাগে আসতে তোমার? হ্যাঁ, আরে আর বলো না, রাস্তার যে জ্যাম, তাই আসতে লেট হয়ে গেছে। আচ্ছা চলো, আজকে ক্লাস করবো না, ভালো লাগছে না, কোথাও গিয়ে ঘুরে আসি। কি বলছো? ক্লাস করবে না? আর ঘুরতে যাবে মানে? কোথায় যাবে? চলো না প্লিজ, এমন করো কেন? আচ্ছা চলো। তারপর মেঘলা আর আকাশ মিলে ঘুরতে বের হয়। পার্কে যায় দুজনে মিলে। পার্কে সবাই জোড়া জোড়া বসে আছে, তবে আকাশরাও জোড়া, কিন্তু তার মধ্যে পার্থক্য আছে। বাকিরা জিএফপিএফ আর ওরা বন্ধু। আকাশের ইচ্ছে করছে মেঘলার কোলে মাথা রেখে শুয়ে গল্প করতে, বাকিদের মতো। কিন্তু মেঘলা কি ভাববে? আচ্ছা মেঘলা, আমি দেখতে কি বেশি খারাপ যে আমায় কেউ ভালোবাসে না? কে বলেছে তোমার এসব? তুমি তো দেখতে অনেক সুন্দর, শুধু একটু দামি কাপড় চোপড় পরলেই হবে। তো তুমি কেন আমায় ভালোবাসো না? মানে দেখো আকাশ, আমার প্রেম টেম এসব ভালো লাগে না, তাই এসব নিয়ে কখনো ভাবিনি। আর তোমার সাথে তো কল্পনা তো ভাবিনি। বাবু নাই কি হয়েছে, দেখুন বাবু প্লিজ মেঘলা, সত্যি তোমায় অনেক ভালোবাসবো, কখনো তোমায় কষ্ট দিব না। মেঘলার হাত চেপে ধরে। মেঘলা কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আচ্ছা আকাশ, আমি একটু ভাবার সময় দাও, কাল জানাচ্ছি তোমায়। তোমার যত ইচ্ছা হয় তুমি সময় নাও, তবুও প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি বলেছি তো কাল জানাবো, এখন আমি উঠতে হবে, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা চলো, তোমায় এগিয়ে দিয়ে আসি। তারপর আকাশ মেঘলাকে ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে এসে সে নিজেও বাসায় চলে যায়। আর আকাশ সাজ্জাদের সাথেও এখন টোটালি কথাবার্তা অফ। সারাদিন মেঘলা মেঘলা করতে করতে সময় পার করে দেয়। আকাশ তো মহা খুশি, কাল মেঘলা তাকে হ্যাঁ বলবে। সারা রাত ঘুম হয়নি আকাশের। পরের দিন সকালবেলা আকাশ তাড়াতাড়ি করে কলেজে চলে যায়। মেঘলাও আসে। আকাশ মেঘলাকে দেখতে পেয়ে ওর কাছে যায়। আকাশ তো খুব এক্সাইটেড মেঘলা কি বলে শোনার জন্য। আকাশ দেখো, কাল সারা রাত আমি অনেক ভেবেছি কি করব, কিন্তু মন বারবার বারণ করছে এই রিলেশন না জড়াতে। আমাকে ক্ষমা করো, আমি পারবো না এই রিলেশন করতে। আকাশ মন খারাপ করে ফেলে মেঘলার কথা শুনে। আকাশ মাটির দিকে চেয়ে আছে। এখনই মনে হয় চোখের জল গড়িয়ে পড়বে। কান্না কান্না ভাব এসে গেছে চেহারায়। নিজেকে ধিক্কার দিচ্ছে সে। অন্যদিকে ফিরে চোখের পানি মুছে নিল যাতে করে মেঘলা না দেখে। হঠাৎ পেছন থেকে কেউ একজন তাকে ঘুরিয়ে বলতে থাকে, আকাশ, আই লাভ ইউ।
আকাশ পেছনে ফিরে দেখে মেঘলা মাটিতে বসে ফুল হাতে নিয়ে তাকে প্রপোজ করছে। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না, তার যেন স্বপ্ন মনে হচ্ছে। আরে বুদ্ধু, আমি তোমার রিয়াকশন দেখতে চেয়েছিলাম তুমি কেমনভাবে রিয়েক্ট করো, কিন্তু পাগলটা তো কান্নাই করে দিয়েছে। আমিও তো তোমায় অনেক ভালোবাসি। আকাশ মূর্তির মতন হা হয়ে দাঁড়িয়ে আছে মেঘলার কাণ্ড দেখে। সে ছেলে প্রপোজ দেখছে, যে ছেলে ফুল হাতে নিয়ে মাটিতে বসে প্রপোজ করে। কিন্তু আজ প্রথম দেখলো মেয়ে প্রপোজ, যে ফুল হাতে নিয়ে পুরো ছেলেদের স্টাইলে প্রপোজ করলো, তাও আবার তার মনের মানুষ তাকেই প্রপোজ করেছে। এই আকাশ, কি হয়েছে? অ্যাবসুট করবে না? আর কতক্ষণ বসে থাকবে এভাবে মাটিতে? আকাশ তাড়াতাড়ি মেঘলাকে মাটি থেকে উঠিয়ে ঝুড়িয়ে ধরে। আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। তার মধ্যে প্রেমও হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ একদিন মেঘলা ফোন দিয়ে বলে, আকাশ চলো না, আজকে আমরা দূরে কোথাও ঘুরতে যাই। কোথায় যাবে? চলো, আমার একটা সুন্দর একটা প্লেস চেনা আছে, দুজন মিলে ঘুরে আসবো। আচ্ছা। তারপর বিকালবেলা রেডি হয়ে ঘুরতে যায় মেঘলা আর আকাশ। রিক্সাতে করে মেঘলার পরিচিত জায়গায় যায়। আকাশ নামো, চলে এসেছি। ওয়াও, এত সুন্দর একটা প্লেস। আমি জানতাম তোমার খুব পছন্দ হবে জায়গাটা। রাস্তার দুই ধারে ফুলের গাছ, মাঝে রাস্তা। ডুমুর গাছ উঠে ভরে গেছে রাস্তার পাশে। দুজনেই হাতে হাত দিয়ে হাঁটছে। হঠাৎ কে একটা জানি এসে আকাশের মাথায় জোরে একটা বাড়ি দেয়, লোহা জাতীয় কিছু দিয়ে। আকাশ সাথে সাথে মাটিতে পড়ে যায়। বাড়ি দেওয়ার ফলে মাথা ফেটে অনবরত রক্ত পড়ছে। উঠে দাঁড়াবার শক্তি নেই তার। চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। চোখ জোড়া মনে হয় এক্ষুনি বন্ধ হয়ে যাবে। মেঘলা কোথায়? ওর কিছু হলো না তো? হঠাৎ কারোর হাসির আওয়াজ কানে আসে। মিটমিট করে চোখ খুলে দেখে রূপম, আর রূপমের বুকে মেঘলা। দুজনে মিলে পৈশাচিক হাসি হাসছে। মাটিতে লুটে পড়ে আছি। মেঘলা আকাশের সামনে এসে বলে, তোর কি মনে হয় তোর মতো ছোট লোকের সাথে আমি প্রেম করব? তুই আমারটা ভাবলি কি করে? তুই জানিস রূপমকে? রূপম হচ্ছে আমার বয়ফ্রেন্ড, কিন্তু সেটা কেউ জানে না। আর তুই সেদিন রূপমের গায়ে হাত দিয়েছিলি, মনে আছে তোর? আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিস, তাও পুরো ক্যাম্পাসের সামনে। তুই কোথায় আর রূপম কোথায়? এই সব কিছু রূপম আর আমার প্ল্যান ছিল, যে তোকে সাহায্য করব। যে হাল করেছি তোর, মনে হয় আর বাঁচবি না। আর যদি বেঁচেও যাস তাহলে আজকের শিক্ষা কথা মনে রাখবি। গেলাম আমি। মাথা থেকে অতিমাত্রায় রক্ত বেরোচ্ছে। মনে হয় এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এরপর আর কিছু মনে নাই। কলিজা কেমন দিলাম ছোট লোকটাকে, হ্যাঁ আমার কলিজার গায়ে হাত দেয়। একদম সেই শিক্ষা দিয়েছো মেঘলাকে জড়িয়ে ধরে। ইস, ছোট লোকটা আমার গায়ে হাত দিয়েছে বলে তোমার একদম সহ্য হয় নাই, তাই বেটাকে সেই শিক্ষা দিয়েছো। একদম কলিজাটা আমার। 21 দিন পর আকাশের হঠাৎ জ্ঞান ফিরে। সে নিজেকে আবিষ্কার করে চার দেয়ালের মাঝে। সে বেডে শুয়ে আছে, তার মাথায় ব্যান্ডেজ মোড়ানো। সে বুঝতে পারছে না সে কোথায় আছে। সে দেখে তার পাশে সাদা কাপড় পরিধান করা একটা মেয়ে। মেয়েটাকে দেখে তার বুঝতে পারে সে কোথায় আছে। মেয়েটা আকাশের জ্ঞান ফিরেছে দেখে দৌড়ে ডাক্তারকে নিয়ে আসে। আকাশ মনে করার চেষ্টা করে পূর্বে তার সাথে কি ঘটেছিল। আস্তে আস্তে সব মনে হতে থাকে। মেঘলা রূপম মিলে তাকে মেরে রাস্তায় ফেলে রেখে গিয়েছিল, কিন্তু সে হসপিটালে আসলো কিভাবে? একটু পর ডাক্তার আসে আর আকাশের চেক আপ করে, তারপর আবার চলে যায়। একটু পর আকাশ দেখে দরজা ঠেলে কয়েকজন লোক ভেতরে ঢোকে। আকাশ তাদেরকে দেখে তো পুরা অবাক, কারণ তারা আকাশের মা বাবা, সাথে আকাশের ছোট বোনটাও আছে। ওনারা জানলো কিভাবে আমার খবর? আকাশ ওনাদেরকে দেখে উঠতে যাবে, সাথে সাথে আকাশের মা বাবা। কি করছিস? কি উঠছিস কেন? আকাশ আবার শুয়ে পড়ে। বাবা, তোর এখন কেমন লাগছে? হ্যাঁ মা, একটু ভালো। আকাশের ছোট বোনটার সাথে সাথে আকাশকে জড়িয়ে ধরে। ভাইয়া কেমন আছিস তুই? হ্যাঁ, তোর কিছু হয়নি তো? হ্যাঁ ঠিক আছে রে। ফুসকি, তুই কেমন আছিস? তাহিয়া মানে আকাশের ছোট বোন। ভাইয়া একদম ভালো নাই। তোর এই অবস্থা আমরা কিভাবে ভালো থাকি বল? সবাই আকাশকে ঘিরে কান্না করছে। তোমরা এবার থামো প্লিজ, আমি ঠিক হয়ে গেছি দেখো। আচ্ছা মা, তোমরা আমার খবর পেলে কি করে? সাজ্জাদ আমাদেরকে ফোন করে সব বলেছে, তারপর আমরা সাথে সাথে এখানে চলে আসি। সাজ্জাদ আমার মা বাবার খোঁজ পেলো কিভাবে? আর আমি হসপিটালে বা আসলাম কি করে? না, উত্তর হয়তো সাজ্জাদ দিতে পারবে। আম্মু, সাজ্জাদ কোথায়? একটু আগে বাসায় পাঠিয়েছি ওকে জোর করে, তাও যেতে চাচ্ছিল না। সেটা তোর জন্য খেটে খেটে মরেছে এতদিন।
আজ প্রায় 21 দিন পর তোর জ্ঞান ফিরে এসেছে। সব সময় তোর দেখাশোনা করেছে। আম্মুর কথা শুনে তো আমি বেককল হয়ে গেলাম। কি বলছে আম্মু এগুলা? 21 দিন আমার কোনো হুঁশ ছিল না। আচ্ছা বাবা, তুই একটু রেস্ট নে। মা বাসায় যাচ্ছি, তোর জন্য খাবার নিয়ে আসছি। আম্মু, বাসায় যাওয়া মানে? বাসা তো অনেক দূরে। কে বলেছি অনেক দূর? তোকে আমরা আমাদের শহরের হসপিটালে ভর্তি করিয়েছি। এই তাহিয়া, চল আমার সাথে, তোর বাবা থাকে এখানে। তারপর তাহিয়া আর আম্মু বাসায় চলে যায়। কিরে, কার এত বড় সাহস হয়েছে যে তোর গায়ে হাত দিয়েছে? যেই ছেলের নাম শুনলে পুরো শহর কাঁপে, যেই ছেলের বাবার নাম শুনলে মানুষ লেজ গুটিয়ে পালায়, তার ছেলেকে মারার মতো দুঃসাহস কার হয়েছে? আমার নাম বলিসনি ওদের? দাঁড়া, ওদের সাহায্য করার ব্যবস্থা করছি। নাম বল তুই আমায়। আবু বাদ দাও, মশা মারতে কামান লাগে না, ওদেরকে আমি দেখে নিতে পারবো। আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশ হচ্ছে এই শহরের নাম করা নাম মাস্তান, যাকে দেখলে মানুষ ভয় পালায়। খুন, খারাপি, চাঁদাবাজি, লুটপাট, ট্যাক্স নেওয়া শহরে সবগুলো থেকে আকাশের ছেলেপেলেরাই করে থাকে। বড় বড় এমপি মন্ত্রী আকাশের কথায় উঠা বসা করে। আর আকাশের আরেকটা নাম আছে, আগুন। পুরা শহর এক নামে চেনে, আগুন। যেই নাম শুনলে বড় বড় গ্যাং পেছনে হেঁটে যায়, ভয়ে সামনে আসার মতো দুঃসাহস করে না। আর আকাশের বাবা হচ্ছে অবসরপ্রাপ্ত চেয়ারম্যান। কিন্তু অবসরপ্রাপ্ত হলে কি হবে? তার এমন পাওয়ার আছে এখনো যে এমপি মন্ত্রীরা পর্যন্ত আকাশের বাবার কথা শোনে। বড় বড় সমস্যার সমাধান করতে তারা আকাশের বাবার পরামর্শ নেয়। কিন্তু তাদের স্থান আকাশের বাবার অনেক ঊর্ধ্বে, তাও তারা আকাশের বাবার পরামর্শ মতো চলে। একটু পর সাজ্জাদ আসে। আকাশ সাজ্জাদকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। আচ্ছা, তোরা কথা বল, আমি আসছি, আমার একটু কাজ আছে, আর একটু পর তোর মা আসবে। আকাশের বাবা চলে যায়। কিরে, কেমন লাগছে এখন তোর? কিরে, কেমন লাগছে এখন তোর? খালামা আমাকে ফোন করে বলেছে তোর জ্ঞান ফিরে এসেছে। এই তো দোস্ত ভালো, তুই কেমন আছিস? তোর জন্য দৌড়োদৌড়ি করতে করতে নিঃশ্বাস নেওয়ার অবধি সময় পাইনি এতদিন, তবে এখন ভালো আছি তোকে দেখে। আচ্ছা একটা কথা বলতো, আমার খবর তুই পেলি কোথায়? আর আব্বু আম্মুর খবরই বা তুই কোথায় পেলি? আমি বাসায় ছিলাম, হঠাৎ একটা লোক ফোন করে বলে যে তোকে নাকি কারা মেরে রাস্তায় ফেলে রেখে গেছে। আর সেই লোক তোকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তোর কোনো সাড়া পায় না। তখন সে দেখে তোর ফোনটা মাটিতে পড়ে আছে। পরে আমার নম্বর বের করে আমাকে ফোন দেয় যে আপনি কি সাদ্দাজ? এই ফোনে আপনার নাম সাদ্দাজ ফ্রেন্ড দিয়ে সেভ করা ছিল, তাই আপনাকে ফোন করেছি। এই ফোনের লোকটাকে কারা জানি মেরে রাস্তায় ফেলে রেখে চলে গেছে। পরের সাথে সাথে আমি সেখানে চলে যাই। লোকটা সেখানেই ছিল। পড়ে ধরাধরি করে তোকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু আমার কিছু মাথায় আসছিল না। কি করব, একা কিভাবে তোর ব্যাপারটা হ্যান্ডেল করব। পরে মাথায় আসে তোর মানিব্যাগ থেকে হয়তো তোর বাসার ঠিকানা পাওয়া যাবে। ঠিক পেয়ে গেলাম। তোর বাবার একটা কার্ড ছিল। পরে ফোন দিয়ে ওনাদের আসতে বলি। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, তুই তোর বাবা মার থেকে কেন দূরে থাকিস? আরে সেটা অনেক কাহিনী রে, তবে তুই জানিস না আমি কে। তুই কখনো আগুন নামটা শুনেছিস? যে মানুষকে দিনে দুপুরে খুন করে রাস্তায় ফেলে রেখে চলে যায়, কিন্তু পুলিশ তার লোমও চিরতে পারে না। হ্যাঁ রে, শুনেছি। হেডলাইন খবরের কাগজে কত জায়গায় এই খতরনাক কিলারির নাম শুনেছি, তা তোকে বলে বোঝাতে পারবো না। সেই আগুনই আমি। কি বলছিস কি তুই এসব? সাজাদের মনে হচ্ছে তার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, যা শুনেছিস ঠিক শুনেছিস, আমি সেই আগুন। তুই আগুন সেটা বুঝলাম, কিন্তু তুই এভাবে বাড়িঘর ছেড়ে কেন থাকিস? কারণ বলতে গেলে আজ সারা দিনেও শেষ হবে না, তবে এইটুকু শুনে রাখ, এইসব আর ভালো লাগে না। সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবো ভেবেছি, তাই এই সব থেকে দূরে চলে এসেছি। কিন্তু না, আমার আগের রূপে ফিরতে হবে। আগের আগুনকে সবাই দেখবে আবারও। আর রূপম আর মেঘলা আমাকে মারার চেষ্টা করেছে, ওদের কি হাল করে দেখে নিস। সাজ্জাদ তো রীতিমতো ঘাবড়ে গেছে, কারণ এই আগুন যার একটা লোম অব্দি বাঁকা করতে পারেনি কেউ, তার গায়ে হাত দিয়েছে রূপম। ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সাজ্জাদের সন্দেহ হচ্ছে। একটু পর আকাশের মা বাসা থেকে খাবার নিয়ে এসে আকাশকে খাইয়ে দেয়। এভাবে আকাশকে আরো 2 দিন হসপিটালে রেখে বাসায় নিয়ে যাওয়া হয়। আকাশ সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকার সিদ্ধান্ত নেয়। সুস্থ হলেই রূপমের কাম খালাস করবে। অন্যদিকে মেঘলা আর রূপম ছুটিয়ে প্রেম করছে, আর কিছুদিন পর তারা বিয়ে করে নেবে। রূপমের বার্থডে আজ রাতে। রূপম পার্টির আয়োজন করেছে, মেঘলাও যাবে সেখানে। হোটেল বুক করেছে রূপম। ডিস্কো হবে, নাচ গান, পার্টি হবে, অনেক ফ্রেন্ডরা আসবে কলেজের।
বাইরের ফ্রেন্ডও আসবে রূপমের, খুব মজা করবে, মাস্তি করবে। মেঘলা রাতে রেডি হয়ে রূপমের বার্থডে পার্টিতে চলে যায়। পরে অনেক মাস্তি করে মেঘলা রূপম, দুজনই অনেক ড্রিঙ্ক করে। অনেক রাত হয়ে গেছে, তাই মেঘলা চলে যাবে। রূপম, অনেক রাত হয়ে গেছে, আমার চলে যেতে হবে। আর আজ অনেক ড্রিঙ্কস করে ফেলেছি, মাথা ঠিক নেই, তাড়াতাড়ি না গেলে সমস্যা হবে বাসায়। জানেমান ওয়েট, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। এই না না, তুমি থাকো, তুমি এনজয় করো, আমি একা চলে যেতে পারবো। তারপর মেঘলা চলে আসে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। গাড়ির কাছে এসে হঠাৎ তার খেয়াল হয় সে মোবাইল ভেতরে ফেলে রেখে চলে এসেছে। ফোন আনতে ভেতরে যায়। ভেতরে গিয়ে ফোনটা নিয়ে চলে আসবে, কিন্তু রূপমকে কোথাও দেখছে না। এখানেই তো বসে ড্রিঙ্ক করছিল, গেল কোথায়? যাওয়ার আগে শেষ একবার দেখা করে যায়। অনেক খোঁজ করে, কিন্তু রূপমকে কোথাও পায় না। হোটেলের উপরের তলা নিচ তলা কোথাও নেই রূপম। সিঁড়ি দিয়ে নামবে, হঠাৎ মনে হলো সে রূপমের গলার আওয়াজ শুনেছে। আওয়াজটা কোথা থেকে আসলো সে বুঝতে পারে না। আবার রূপমের গলার আওয়াজ শুনতে পায় সে। এবার সে শিওর যে পাশের রুমটা থেকে আওয়াজটা আসছে। মেঘলা আস্তে আস্তে রুমটার দিকে এগোয়। রুমটার সামনে গিয়ে যেই না দরজা ধাক্কা দেয়, সে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে চোখে হাত দিয়ে চিৎকার করে ওঠে। রূপম অর্ধ নগ্ন অবস্থায় একটা মেয়ের সাথে নিজের ভোগ মেটাতে ব্যস্ত। তাও আবার মেয়েটা কেউ না, আমাদের কলেজে রিয়া মেয়েটা। রূপমও ভ্যাবাচেকা খেয়ে যায়। মেঘলা, তুমি এখানে? কেন? আমাকে আশা করনি মনে হয়? কুত্তার বাচ্চা, কেন করলে আমার সাথে এমন? হ্যাঁ, কেন করলে আমার সাথে এই ধরনের ছলনা? রূপমকে মারতে থাকে। এমন সময় রিয়া মেয়েটা মেঘলার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কেন করলে রূপম? তুমি আমার সাথে এমনটা কেন করলে? তোমায় তো আমি খুব ভালোবাসতাম, তাও কেন আমার সাথে এমন বাজে খেলাটা খেললে? ভালোবাসতি? তোর মতো মেয়ে বাসবে ভালো? এটা আবার আমার বিশ্বাসও করতে হবে। শোন, তোর সাথে যা ছিল সব আমার টাইম পাস। আসল রিলেশন তো আমার রিয়ার সাথে। তোর মনে আছে তুই রিয়াকে একদিন অপমান করেছিলি কলেজের সকলের সামনে? তাই তোর সাথে এমন গেমটা খেললাম তোকে শিক্ষা দিব বলে। কিন্তু আমি তো তোমায় সত্যি ভালোবাসতাম। সত্যি ভালোবাসতি? হাসাইলি। যে ছেলে তোকে সত্যি ভালোবাসতো তাকে তুই জমের বাড়ি পাঠিয়ে দিয়েছিস, ওর ভালোবাসা নিয়ে খেলা করেছিস। সেই তোর মতো মেয়ে কিনা আমাকে ভালোবাসবে, এটাও আমার বিশ্বাস করতে হবে। 2 দিন পর যে আমার সাথে এমনটা করবি না যেমনটা আকাশের সাথে করেছিস, তার কি নিশ্চয়তা আছে? আর আমার চিন্তা ছিল কিছুদিনের মধ্যে তোকে আমি ছেড়ে দেব, কিন্তু এখন আর কষ্ট করে ছাড়তে হবে না। তুই ছাড়া রিজন পেয়ে গেছিস, এবার রাস্তা মাপ। চলো জানু, আমরা এখান থেকে চলে যাই। বাজে মেয়েটা এসে আমাদের রোমান্সটা নষ্ট করে দিছে। রূপম আর রিয়া চলে যায়, আর মেঘলা সেখানে মূর্তির মতন ঠাঁই দাঁড়িয়ে আছে। মেঘলার যেন বিশ্বাসই হচ্ছে না রূপম ওর সাথে এমন একটা গেম খেলল। ওর জন্য আকাশকে সে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আকাশের কথাগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। নিরীহ একটা ছেলেকে সে এত বড় শাস্তি দিল, তাও একটা এমন পাষাণ ছেলের জন্য। মেঘলার চোখ বেয়ে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। সবকিছু তার চোখের সামনে পরিষ্কার, যে মানুষকে কষ্ট দিলে তার ফল তাকে পেতেই হয়। অন্যদিকে আকাশ পরিপূর্ণ সুস্থ। আজ অনেকটা দিন সে বাসায়, তবে মাথায় এখনো পেইন করে মাঝে মাঝে। আকাশ মনে মনে ঠিক করে নেয় সে 2টা মানুষকে চরম শিক্ষা দেবে। না, এখন না, আর 2-1টা দিন যাক তারপর। এভাবে আরো কিছুদিন কেটে যায় আকাশের। আকাশ কাকে জানি ফোন করে, তারপর আম্মুকে বলে, আম্মু আমি কলেজ যাচ্ছি। আচ্ছা যা, কিন্তু সাবধানে যাবি। আচ্ছা আম্মু। আকাশ বাসা থেকে বের হবে, কিন্তু তার আগে কিছু কাজ আছে, সেটা করতে হবে। কেউ না দেখার মতো বাসার পেছনে একটা জায়গা আছে, সেখানে আকাশের কিছু জিনিস আছে। সেগুলো মাটির নিচে মাটি খুঁড়ে সব বের করে। পরে আসল জিনিসটা কোমরে নিয়ে নেয়। পরে কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আকাশ কলেজে প্রায় আজ 2 মাস পর গেছে। সবাই আকাশের সাথে কথা বলছে, আকাশের ফ্রেন্ডরা। একটু পর কলেজে হঠাৎ বেশ কয়েকটা গাড়ি আসে। গাড়ি থেকে লোকজন নেমে এসে আকাশের সামনে আসে। সবার হাতে স্টাম্প, হকি। ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ ভালো। ভাই, আপনার গায়ে কে হাত দিয়েছে একবার খালি দেখাই দেন, ওর শেষ থেকে ছাড়বো। কত বড় সাহস হইলে আগুন ভাইয়ের গায়ে হাত দেয়? তার প্রয়োজন হবে না, যা বলেছি তাই করো তোমরা।
ওকে ভাই। তারপর ছেলেগুলো চলে যায়। সবাই তো অবাক, এত ছেলে কেন কলেজ এসেছে, তাও আকাশের সাথে কথা বলতে। সবগুলো শহরের নাম করা গুন্ডা মাস্তান। সাজ্জাদ ছাড়া আকাশকে তা কেউ জানে না, সবাই মিলে আড্ডা দিচ্ছে। কী রে দোস্ত, ছেলে যারা আসছিল তাদের মধ্যে অনেকজনকে আমি চিনি, নাম করা মাস্তান শহরের। হঠাৎ তোর সাথে দেখা করতে আসলো, তাও আবার ভাই ভাই করতেছে। ঘটনা কি একটু খুলে বলবি? তোদের না জানলেও চলবে, এখনো সময় হলে সব জানতে পারবি। আকাশ হঠাৎ খেয়াল করে মেঘলা কলেজে আসছে। মেঘলা আকাশকে দেখতে পেয়ে আকাশের দিকে এগিয়ে আসে কথা বলার জন্য। আকাশ, তোমার সাথে আমার একটু কথা আছে। তোর মতো মেয়ের সাথে আমার কোনো কথা নেই, এখন সামনে থেকে যা। প্লিজ একটাবার আমার কথা শোনো। ওই তোর কথা বলছি, যে তোর কানে যায় না? হ্যাঁ, টাস করে মেঘলার গালে বসায় দিই। নেক্সট টাইম তোর এই শয়তান মার্কা চেহারাটা নিয়ে যদি আমার সামনে আসিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। এবার রাস্তা মাপ। থাপ্পড় খেয়ে সেখান থেকে চলে যায়। আকাশের বন্ধুরা সবাই জানে যে মেঘলা কি করেছে আকাশের সাথে। আকাশের এতদিন কলেজে না আসার কারণ সবাই জানে, তবে বাইরের কেউ জানে না। শুধু অনিম, সাজ্জাদ, সুমাইয়া আরও 2-1 জানে। সবাই অবাক, আকাশ কিভাবে মেঘলাকে থাপ্পড় মারল। আকাশের মাথায় এত কিছু নেই। মায়াটা এখনো কিছু কাজ করে না এখন মেঘলার জন্য। সে শুধু এখন প্রতিশোধ নেবে। সে স্বাভাবিকভাবেই কথা বলছে সকলের সাথে, মনে হয় যে এখন কিছুই হয় না। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে অনিমদের সাথে। এমন সময় কলেজের কিছু বড় ভাই এগিয়ে এসে, আর তাদের থেকে একজন আকাশের কলার ধরে ফেলে। কিরে, তুই মেয়েটাকে মারলি কেন? ভাই, কলাচরে সুন্দর করে কথা বলেন। তোর এত বড় সাহস, সিনিয়রদের উপরে কথা বলস? আবার বলছে কলার ছাড়তে। তোকে যে জিজ্ঞেস করছি তার জবাব দে। তুই মেয়েটাকে কেন থাপ্পড় মেরেছিস? তুই জানিস ওই যে দেখ একটা বড় ভাই আছে, সেই মেয়েকে ভালোবাসে, আর তুই সেই মেয়ের গায়ে হাত দিয়েছিস? তোর সাহস তো কম না। ভালোই বলে বলতেছি, কলার ছেড়ে দেন। সাজ্জাদরা কেউ কোনো কথা বলছে না, কারণ ওনারা সিনিয়র, কলেজে ওনাদের পাওয়ারই চলে। কি বললি? তুই ভালোই ভালো ছেড়ে দিব মানে? না হয় কি করবি? আকাশের ভেতরের জানোয়ারটা জেগে গেছে। এই কুত্তার বাচ্চা বলে বড় ভাইটার বুক বরাবর একটা লাথি মারে। লাথি খেয়ে বড় ভাইটা 2 হাত দূরে গিয়ে পড়ে। অন্যান্য বড় ভাই যারা আছে তারা এগিয়ে আসে আকাশকে মারার জন্য। এমন সময় আকাশ কোমর থেকে শর্ট গান বের করে। পিস্তল দেখে সবাই শান্ত হয়ে গেছে। ওই কুত্তার বাচ্চা, তুই কার কলার ধরছস? বলে আবার গিয়ে একটা লাথি মারে বড় ভাইটার বুক বরাবর। পিস্তলের কারণে কেউ সামনে আসছে না। বড় ভাইগুলো পেছন থেকে যাচ্ছে যত এত। আকাশ বলতে শুরু করে, আয়, কার এত সাহস আছে আগুনের গায়ে হাত দিবে? আয় সামনে, আয় দেখি একবার। যার নাম শুনে মানুষ পিছনের রাস্তা দিয়ে পালায়, তার কলার এসে ধরেছিস, জানোয়ারের বাচ্চা। পুরা কলেজ তো ভয়ে শেষ আকাশের কথা শুনে। আগুন নামটা শোনার পর তো আরো ভয় শেষ, কারণ শহরে এমন কেউ নেই যে আগুন নামটা শোনেনি। এমনকি শহরের অধিকাংশ মা তার ছোট ছেলে মেয়েকে ঘুম পাড়ায় আগুনের ভয় দেখিয়ে। বড় ভাই সবগুলো এসে সাথে সাথে আকাশের পায়ে হুমড়ি খেয়ে পড়ে। ভাই, আমাদেরকে মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। না জানি আপনার সাথে আমরা বেয়াদবি করে ফেলছি। এইবারের মতো মাফ করলাম, যা এখন সবগুলা চোখের সামনে থেকে। এমন সময় আকাশের ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই, ভাই মুরগিকে বাসা থেকে তুলে নিয়ে আসছি, আপনি আসেন। ওয়েট, তোরা দাঁড়া, আমি 2 মিনিটে আসছি। বলে কাউকে কিছু না বলে কলেজ থেকে বেরিয়ে পড়ে। আকাশ ঠিকানা মতো চলে যায়। মুরগি যাকে ধরে আনা হয়েছে সে আর কেউ না, সে হচ্ছে রূপম। রূপমকে ধরে এনে একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। আকাশ আস্তে আস্তে রুমটার মধ্যে ঢুকে দেখে রূপমকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আকাশ জোরে চিৎকার করে বলে, এই তোরা কোথায় রে? আমার জিনিসগুলো আন। একটু পর একটা ছেলে এসে একটা বক্স দিয়ে যায়। আকাশ আস্তে আস্তে বক্সটা ওপেন করে। রূপম বক্সের ভেতরের সামানাপত্রগুলো দেখে ওর চোখ বড় বড় হয়েছে। কেমন ফিল হচ্ছে এখন তোর, জানোয়ারের বাচ্চা? আকাশ প্লিজ, আমায় ক্ষমা করে দাও, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমায় মাফ করে দাও। তোর মতো জানোয়ারের মাফ নেই। তারপর বক্স থেকে কাটিং প্লাসটা বের করে। রূপম আরও ভয় পেয়ে যায়। প্লিজ আকাশ, আমার সাথে এমনটা করো না। চুপ, একদম চুপ। বলেই বক্স থেকে টেপ বের করে মুখে আটকে দেয়, যাতে কোনো আওয়াজ করতে না পারে। তারপর কাটিং প্লাসটা নিয়ে রূপমের আঙ্গুলের মধ্যে চেপে ধরে। রূপম ইশারায় বারবার মিনতি করছে এমনটা না করতে, কিন্তু না, আকাশ আজকে হায়েনা হয়ে গেছে। তারপর ঠাস করে কাটিং প্লাসটা দিয়ে রূপমের কনিষ্ঠ আঙ্গুলটা কেটে ফেলে। রূপম ব্যথার ছুটে কাতর হয়ে যাচ্ছে,
কিন্তু তার চিৎকার করে ব্যথাটা উপলব্ধি করার মতন কোনো শক্তি নেই, কারণ আকাশ তার মুখ টেপ দিয়ে আটকা দিয়েছে। আকাশ পৈশাচিক হাসি হাসছে চিৎকার করে। কেমন লাগে এখন? খুব আনন্দ হচ্ছিল হ্যাঁ আমাকে মেরে? এখন আনন্দ কোথায়? আকাশ কাটিং প্লাসটা আবার অন্য আঙ্গুলে চেপে ধরে, ঠাস করে আবার অন্য একটা আঙ্গুল কেটে ফেলে। রূপমের মনে হচ্ছে এক্ষুনি জান বের হয়ে যাবে। দেখ কেমন লাগে এখন। আর তুই কাকে মারতে চেয়েছিলি তুই জানিস? শহরের নাম করা মাস্তান আগুনের নাম শুনেছিস কখনো? আমি সে আগুন। রূপম তো ভয়ে আরো শেষ। সে জীবনের মানে কি ভুলে গেছে। সে জানে ওর মৃত্যু অবধারিত। রূপমের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু মুখ ফুটে কান্না করার শক্তি নেই। আকাশ তারপর আঙ্গুল দুইটা একটা টিস্যু পেপারে পেঁচিয়ে নিজের কাছে রেখে দেয় আর বলতে শুরু করে, তুই চিন্তা করিস না, তোকে আমি এত সহজে মারবো না, তোকে দাফে দাফে মারবো। তারপর সেখান থেকে চলে আসে আর বলে আসে রাতের আগে কোনো খাবার না দিতে রূপমকে। তারপর আকাশ বাড়িতে চলে যায়। বাসায় গিয়ে জিনিসগুলোকে ঠিক জায়গায় রেখে বাসায় ঢোকে। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়। এমনভাবেই সারাদিন কাটে। পরের দিন যথাসময়ে কলেজে আসে, কিন্তু কলেজে এসে দেখে কলেজটা কেমন যেন অপরিচিত লাগছে। যেই দেখছে আকাশকে সেই সালাম দিচ্ছে। সিনিয়র নয়, জুনিয়র নয়, ওর মাথায় যেন কিছুই ঢুকছে না। একটু পর সাজ্জাদ আর অনিম আসে। কিরে কেমন আছিস? হ্যাঁ ভালো। দোস্ত, আমার একটা জিনিস মাথায় ঢুকছে না। কলেজে ঢুকেছি পর্যন্ত যার সাথে দেখা হচ্ছে সেই সালাম দিচ্ছে। কারণটা হচ্ছে কালকে তুই বড় ভাইকে মারার সময় কি বলেছিলি মনে আছে? তোর পরিচয় যে দিয়েছিল সেটা পুরো কলেজ জেনে গেছে তুই কে। হ্যাঁ, কিন্তু তখন তো তেমন কেউ ছিল না, জানাজানি হলো কি করে? ভাই, মানুষ হচ্ছে ভোমরা, কানে যা শোনে বা দেখে তাই অন্যের কাছে প্রচার করে। আর কে বলেছে কেউ ছিল না? দুই একজন যারা দেখেছে তারাই প্রচার করেছে যে তুই আগুন। তো কেন যে নিজের পরিচয়টা দিলাম। আচ্ছা সাজ্জাদ শোন, তোর সাথে আমার কিছু কথা আছে, এক পাশে আয়। আচ্ছা অনিম, তুই দাঁড়া, আমি একটু আসছি। শালা এমন কি কথা রে যে আমার সামনে বলতে পারবি না? দেখ, তুই শুনতে পারিস কিন্তু তুই সহ্য করতে পারবি না, তাই তোকে এই সব থেকে দূরে রেখেছি। আচ্ছা শালা যা, শুনবো না তোর কথা। তারপর আকাশ সাজ্জাদকে নিয়ে একটা গোপন স্থানে যায়। সাজ্জাদ শোন, তোকে আমি যা বলবো কোনো রিয়েক্ট করবি না। আচ্ছা বল। দেখ, রুফমকে আমি তুলে নিয়ে একটা গড়ে আটকে রেখেছি। ওকে আমি আগে পড়ে ওকে মেরে ফেলবো। আর এই দেখ, সারা দুটো আঙ্গুল কেটে ফেলছি। সালা কি বলছিস কি? ভাই আমার মাথা ঘুরাইতেছে। আগেই বলছি কোনো রিয়েক্ট করবি না শালা। দেখ, তোকে আমি এইসব জানিয়েছি, কারণটা হচ্ছে তুই আমার আগাগোড়া সব জানিস, তাই তোকে জানিয়েছি, না হয় তোকে জানাতাম না। এখন তোর প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে এখন মেঘলাকে মারা। তবে ওকে আমি জানে মারবো না, ওকে এমনভাবে মারবো যে সে নিজ থেকে মরে যাওয়ার বেটার মনে করবে। দেখ, যাই করার কর, কিন্তু প্লিজ কাউকে যেন মারিস না। আমি জানি তোর সাথে অন্যায় হয়েছে, তাই বলে জানে মারিস না। সেটা সময় হলে দেখা যাবে। তারপর কথা বলে কলেজে চলে আসে। ক্লাস শুরু হবে একটু পর। সাজ্জাদ আর আকাশ মিলে ক্লাসে যায়। আকাশ আর সাজ্জাদ একই টেবিলে বসছে, মেঘলা তাদের পাশের সিটে। মেঘলা বারবার আকাশের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, আর মেঘলাও আকাশের আসল পরিচয় জেনে গেছে। আকাশ সেটা দেখে ফেলে। আকাশ মেঘলাকে চোখ রাঙিয়ে না করে, কিন্তু মেঘলা আকাশের দিকে সে একইভাবে চেয়ে আছে। একটু পর স্যার আসে, এসে সবাইকে বলে, গত সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা করতে দিয়েছি সবার কমপ্লিট হয়েছে? সবাই হ্যাঁ বলে, কয়েকজন ছাড়া। যারা করেনি স্যার তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে। আকাশও করেনি। যারা করেনি তাদেরকে স্যার বোকাঝোকা করে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছে। এক পর্যায়ে স্যার আকাশের কাছে আসে। আকাশ, তুমি করেছো অ্যাসাইনমেন্ট? না স্যার, আসলে। আর সমস্যা নেই, তোমার যত সময় লাগে নাও, তোমার পরে দিলেও হবে। আর তোমার সময় না হলে বলিও, আমি তোমার অ্যাসাইনমেন্ট করে দিব। আকাশের সব যেন মাথার উপর দিয়ে গেল। সবাইকে বকাঝোকা করতেছে, আমাকে করলো না কেন? উল্টে আরও বলতেছে আমারগুলো স্যার করে দেবে। ক্লাস করে সাজ্জাদ আর আমি বের হলাম, বসে আড্ডা দিচ্ছি। সুমাইয়াও আছে, আসিফও আসছে। একটু পর হঠাৎ অন্য ডিপার্টমেন্টের একটা মেয়ে এসে, আপনি কি আকাশ ভাইয়া? হ্যাঁ কেন? আমাকে একটা সিনিয়র আপু পাঠিয়েছে, আপনাকে নাকি সিনিয়র আপুটা ভালোবাসে আর একটা লেটারও দিয়েছে, এই নিন। দিয়ে মেয়েটা দৌড়ে চলে যায়। আজব তো রে ভাই, দুনিয়াতে কি আর কোনো ছেলে নাই যে জুনিয়রের প্রেমে পড়েছে? যাক, তাহলে এবার আমার বন্ধুটা লাইন হবে। সুমাইয়া, তুই পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, আমি আর করব প্রেম? কোনোদিনও না।
হঠাৎ উপরের তলায় অন্য ডিপার্টমেন্টে কি যেন মনে হয় গ্যাঞ্জাম লেগেছে। চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসে। সুমাইয়া, চল তো, কি হয়েছে দেখে আসি। তারপরে সবাই মিলে উপরে গেলাম। উপরে গিয়ে দেখি মেঘলা একটা মেয়েকে তুমুল হাড়ে মারতেছে, সাথে আর কয়েকজন মেয়েও আছে। মেঘলার বাবার কারণে কেউ মেঘলার সাথে পাঙ্গা নেয় না, সে যত সিনিয়রই হোক। মেঘলার দিকে চোখ পড়তে দেখলাম মেয়েটার আগে ফুসতেছে, আমাকে দেখতে পেয়ে আমার দিকে তাকাচ্ছে। একবার মেয়েটাকে বেগ দিয়ে মারছে, একবার বুঝলাম না কি হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, যে মেয়েটা আমাকে চিঠি দিয়েছিল সেই মেয়েটা এসে বলল, ভাইয়া, যে আপুটা মারছে সেই সিনিয়র আপুটাই আপনাকে চিঠি দিয়েছিল। ও, এবার বুঝলাম কাহিনী। কিন্তু আমাকে চিঠি দিয়েছে, এতে মেঘলার কেন এত গায়ে লাগছে? ওর সাথে তো আমার সব শেষ। সে তো রুফমকে ভালোবাসে। একটু পর সব পরিষ্কার হয়ে গেল চোখের সামনে। মেঘলা, তোমার সমস্যা কোথায়? তুমি ওনাকে মারছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই মেরেছি। তোমার ইচ্ছা হয়েছে মানে? ও তোমাকে প্রেমপত্র কেন দিবে তাই ওকে মেরেছি। সেটা তোমার কেন লাগছে? উনি আমাকে প্রেমপত্র কেন দিয়েছে সেটা আমার বিষয়, আমি বুঝে নিব। তোমার মাথা না ঘামালেও চলবে। না, দিতে পারবে না, কারণ তুমি খালি আমার। আকাশকে জড়িয়ে ধরে। আকাশ মেঘলাকে ছাড়িয়ে নিয়ে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোকে কিছু বলি না দেখে কি তোর সাহস বেড়ে গেছে? হ্যাঁ, তুই ভাবলে কি করে তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে আমি প্রেম করব? কজন লাগে তোর? হ্যাঁ, রুফম কি তোর প্রেমের রেস মেটাতে পারে না? হ্যাঁ, যে হাজার পুরুষের সংস্পর্শে থাকতে হবে তোর? চরিত্রহীন মেয়ে, নেক্সট টাইম আমার সামনে তো আসবি না, আসবি না। আমার ব্যাপারে নিয়ে কখনো মাথাও গামাতে আসবি না। বলে সিনিয়র আপুটাকে মাটি থেকে তুলে সবাই তো হা হয়ে তাকিয়ে আছে। মেঘলা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ জোড়া অশ্রুতে ভিজে গেছে। আকাশ সিনিয়র আপুটাকে সবার সামনে রেখে মেঘলার উদ্দেশ্য করে বলে, শোন, ওনার সাথে আমার সম্পর্ক আজ অনেক দিনের। ওনাকে আমি ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসে। আমরা কিছুদিন পর পড়ালেখা কমপ্লিট করে বিয়ে করে নিব। সিনিয়র আপুটা আকাশের কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে। আকাশের এমন কথা শুনে কলিজাটা ফেটে যাচ্ছে। সত্যি ভালোবাসাকে পিছনে ফেলে মিথ্যার আশ্রয় দৌড়িয়েছি এতদিন, যার কারণে আমার এমন শাস্তি পেতে হচ্ছে। তারপর আকাশ সবার সামনে সিনিয়র আপুটাকে নিয়ে চলে যায়। সুমাইয়া তো অবাক, শালা বলে আর প্রেম করবে না, কিন্তু এখন ঠিকই সবার সামনে স্বীকার করছে। আকাশ সিনিয়র আপুটাকে নিয়ে একটা জায়গায় বসে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মিথিলা। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি আমার কি দেখে প্রেমে পড়লেন, তো আবার একটা জুনিয়র ছেলের উপরে? জানি না, তবে কেন জানি ভালো লেগে গেছে তোমাকে। আচ্ছা, একটা কথা বলো তো আকাশ, তখন যে বললে সবার সামনে, সবটা কি সত্যি? দেখেন, আমি মেঘলাকে রাগানোর জন্য এসব বলেছি। আর আপনি সিনিয়র, ক্লাসের দিক দিয়ে আপনার সাথে আমার যায় না। আমি জানি না এত কিছু, তুমি এই কথাগুলো যে জন্যই বলো না কেন, আমার তোমাকে চাই। কি বলছেন পাগলের মতো এইসব? আমার তোমাকে চাই, ব্যাস তোমাকে চাই। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি সুইসাইড করব, বলে দিলাম। প্লিজ, এমন পাগলামো কেন করছেন? আপনি বোঝার চেষ্টা করেন, আপনি কোথায় আর আমি কোথায়। আমি এত কিছু বুঝতে চাই না, আর পাগলামো কোথায় করলাম, এখনই না করব। বলে আকাশের গালে একটা চুমো এঁকে দেয়। আকাশ তো পুরা কি করলো পাগল মেয়েটা। এখন সব যেন আকাশের মাথার উপর দিয়ে গেল। আকাশ কি বলবে কিছুই বুঝে আসছে না। দেখুন, আমাকে কিছুটা সময় দিন। আগে আমি আপনার সাথে মিশি, জানি, পরে না হয় প্রেম করা যাবে। আগে তো দুজনকে বোঝার মতো সময় দিন। আকাশ এই কথাটা মিথিলার হাত থেকে বাঁচার জন্য বলেছে। আচ্ছা ঠিক আছে, যাও, সময় দিলাম, কিন্তু দেখিও যদি পরে গিয়ে না বলো তাহলে কিন্তু সুইসাইড করব, মনে রেখো। ও আল্লাহ, কার পাল্লায় পড়লাম আমি। আচ্ছা চলেন, আপনাকে ছেড়ে দিয়ে আসি। না, আমি যাব না, আমি তোমার সাথেই থাকবো। আমার সাথে থাকবেন মানে? আমি তো আড্ডায় যাব, সবাই আমার জন্য ওয়েট করছে। আমিও যাবো আড্ডায় তোমার সাথে। আকাশ না পারতে মিথিলাকে নিয়ে যায় আড্ডায়। কিরে মামা, শেষমেশ সিনিয়রের সাথেই প্রেম? ওই বলা, চুপ একদম। সিনিয়র মানে কি? হ্যাঁ, প্রেমের কি কোনো বয়স আছে নাকি? বাবু, আপনি তো একদিনে সব আয়ত্তে করে নিয়েছেন। আর তোমরা সবাই আমার নাম ধরে ডাকবে, বন্ধুর মতো করে চলবে। এটা কি করে হয়? আপনি তো আমাদের সিনিয়র। সিনিয়র হলেই কি আপনি বলতে হবে? হ্যাঁ, আর তাছাড়া এখন তোমাদের বন্ধুর সাথে আমি প্রেম করি, তুমি করে বলবে সবাই। আচ্ছা। সবাই মিলে আড্ডা দিচ্ছে, আর মিথিলা আকাশকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মাথা রেখে শুয়ে আছে। আকাশেরও বিরক্ত লাগছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ
মেয়েটার মাথার তার ছিঁড়া কখন কি করে বসে কে জানে। এমন সময় মেঘলা ক্যাম্পাস থেকে বের হয়। বের হয়ে দেখে মিথিলা আকাশকে জড়িয়ে ধরে আছে। মেঘলা সাথে সাথে দৌড়ে সেখান থেকে চলে যায় কান্না করতে করতে। আকাশ সেটা দেখে ফেলে। যাক মনু, তোমাকে আর কষ্ট করে মারার জন্য প্ল্যান করতে হবে না। তোমাকে আমি এইভাবে মারবো, এমন হাল করব তোমার যে তুমি নিজে এসে পায়ের নিচে জায়গা খুঁজবে, হামাগুড়ি দিয়ে কান্না করবে, কিন্তু তোমার জায়গা মিলবে না। তারপর অনেকটা সময় আড্ডা দিয়ে সবাই উঠে পড়ে। আজকের মতো সবাই সবার মতো করে বাসায় চলে যাচ্ছে, কিন্তু মিথিলা আকাশের সঙ্গ ছাড়ছে না। মিথিলা, আপনিও বাসায় যান, আমিও বাসায় যাচ্ছি। না, আমি যাব না। আমি তোমার সাথে তোমার বাসায় যাব। এ কি পাগল হয়ে গেছেন নাকি আপনি? হ্যাঁ, যে আমার বাসায় যাবেন? আমি জানি তোমাকে ছাড়লে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আরে আজীব তো, কোথায় যাব আমি? আমি কি আর কলেজে আসবো না নাকি? আসবা তো? তাহলে যান এবার, আপনি আপনার বাসায় যান। আচ্ছা যাব, কিন্তু আমার একটা কথা শুনতে হবে তোমাকে। কি কথা? তুমি আমাকে তুমি করে বলবা, আপনি করে বলতে পারবা না। না, এ হয় না, আপনি তো আমার বড়। দেখো, রাগাবা না আমাকে। আমি বলেছি তুমি করে বলতে, ব্যাস তুমি করে বলবা, না হলে কিন্তু জানো আমি কি করব। আচ্ছা আচ্ছা, তুমি করে বলবো, এবার যান। আবার আপনি? আচ্ছা এবার যাও। ঠিক আছে, যাচ্ছি। দুজন দুই রাস্তায় চলে যায়। হঠাৎ মিথিলা আকাশকে আবার ডাক দেয়। এবার কি হলো? মিথিলা এসে আকাশকে জড়িয়ে ধরে আকাশের কপালে ঠোঁটে চুমু খায়। এবার যাও। ও আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও এই পাগল ছাগলের ভুবন থেকে। তারপর আকাশ চলে যায়। আকাশ এখন বাসায় যাবে না, রূপমের কাছে যাবে, যেখানে রূপমকে আটকে রাখা হয়েছে। তারপর গিয়ে গতকালের ন্যায় বক্সটা খুলে কাটিং প্লাস তারপর রেজার বের করে। রূপমের অবস্থা একদিনই নাজেহাল হয়ে গেছে। চেহারা পুরো সাদা হয়ে গেছে, মুখ দিয়ে লালা বের হচ্ছে। তাও আকাশের কোনো মায়া দয়া হচ্ছে না। সে কাটিং প্লাসটা দিয়ে রূপমের অন্য হাতের আঙ্গুল আরেকটা আলাদা করে ফেলে। রূপম যে চিৎকার করবে সেই শক্তিটাও রূপমের কাছে নাই। খালি চোখ ঝুরাবে, অনবরত অশ্রু বের হচ্ছে রূপমের। সে চোখের ভাষায় আকাশের কাছে মিনতি করছে তাকে ছেড়ে দিতে, কিন্তু না, আকাশ ওকে ছাড়বে না। তারপর আকাশ রেজারটা দিয়ে রূপমের হাতের মধ্যে একটা পোঁচ মারে। সাথে সাথে রূপমের হাত বেয়ে ফিনকে দিয়ে রক্ত বের হতে শুরু করে। আকাশ তার উপরে আবার মরিচের গুঁড়া সেখানে লাগিয়ে দেয়। রূপম আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। এমন সময় আকাশের ফোনে একটা ফোন আসে। ভাই, রূপমের গুম হওয়ার নিউজ সারা নিউজ চ্যানেলে ছড়িয়ে গেছে। ওকে শুন, তুই একটা কাজ কর, রূপমের বাসায় যাবি, তারপর ওর বাবাকে বলবি যদি রূপমকে জীবিত দেখতে চায় তাহলে যেন আমার সাথে কথা বলে, একটা লোকেশন দিলাম। আর যদি হুঁশিয়ারি দেখায় পুলিশ টুলিশ নিয়ে, তাহলে বল ছেলের মৃতদেহ পাবে। আর আগুনের নামটা সুন্দর করে বলে দিস। আর এটাও বলে দিস পুলিশ আগুনের একটা পশমও বাঘা করতে পারবে না। আচ্ছা ভাই। আকাশ তারপর রূপমকে এভাবে রেখে বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখে মেঘলা বাসায়। মেঘলাকে দেখে তো সে থমকে যায়। হঠাৎ মেঘলা, আম্মু আম্মু, কোথায় তুমি? কি হয়েছে, এভাবে সারের মতো চেঁচামেচি করছিস কেন? এই মেয়ে এই বাড়িতে কেন? কোথা থেকে কাকে কাকে ধরে নিয়ে আনছো তোমরা? হ্যাঁ, কাকে বলছিস? মেঘলার কথা বলছিস? তো এই মেয়ে বাদে এখানে আর কে আছে? আরে তোর মনে আছে, তোকে বলেছিলাম না তোর নাসিম মামার কথা, মানে আমার বড় ভাইয়ের কথা? হ্যাঁ, তো নাসিম মামা কি হয়েছে? মেঘলা হচ্ছে তোর মামার মেয়ে। তোর বাবা আর আমি প্রেম করে বিয়ে করি দেখে তোর মামা সেটা মেনে নেয়নি। সে চেয়েছিল আমার অন্য কোথাও বিয়ে দিবে, কিন্তু তোর বাবা আর আমি পালিয়ে বিয়ে করে ফেলি। তাই রাগ করে আমার সাথে সমস্ত যোগাযোগ অফ করে দিয়েছিল। মেনে নিয়েছিল তার কোনো বোন নেই। আমার সাথে রাগ করে কথাও বলেনি অনেক বছর। কিন্তু গতকাল রাতে একটা নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করে কণ্ঠ শুনে বুঝতে পারলাম যে এটা নাসিম ভাইয়া, মানে তোর মামা। পরে অনেকটা সময় কথাবার্তা হয়। প্রায় আজকে 25 বছর পর তোর মামার সাথে কথা হয় আমার। তোর মামি সরি হয়েছে, আর সে চায় তোর সাথে মেঘলার বিয়ে দিতে। আমিও আমোদ করিনি, কারণ পুরনো সম্পর্ক জোড়া লাগবে, আবার দুই পরিবার এক হবে। তাই মেঘলাকে কিছুদিনের জন্য আমার কাছে পাঠিয়ে দেয়, যাতে করে তোকে ভালো করে বুঝে উঠতে পারে। মানে কি মা এসবের? হ্যাঁ, সব মানলাম, কিন্তু এই মেয়েকে আমার সাথে কেন বিয়ে দেবে? তোমাদের সম্পর্ক জোড়া লাগবে, আমার বলির বাঁকড়া কেন হতে হবে? দেখ, তোর মামাকে আমি কথা দিয়ে ফেলেছি যে তোর সাথে আমি মেঘলার বিয়ে দিয়ে দিব। মা দেখো, সোজাভাবে বলছি, মাথা থেকে এইসব খেয়াল জেরে ফেলো।
না হয় চিরতরে আমাকে হারাবে, আর একবার গড় ছাড়লে আমার মুখ তোমরা আর চিরতরে দেখতে পাবে না। মেঘলা সেখানেই দাঁড়িয়েছিল। আকাশের কথা শুনে চোখ জল জল করছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। আকাশ কি বলছিস তুই এসব? দেখো মা, আমি সোজাভাবে বলে দিয়েছি আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, আমি তাকেই বিয়ে করব। আকাশের কথা শুনেই মেঘলা কান্না করতে করতে দৌড়ে রুমের ভেতর চলে যায়। দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে। আকাশও নিজের রুমে চলে যায় আর মনে মনে বলে, এই মেয়ে আমার সাথে কি করছে তোমরা একবার জানতে পারলে বিয়ে তো দূরের কথা, এই করেও জায়গা দিবে না। আকাশ ফ্রেশ হয়ে এসে খেতে বসে। সবাই মিলে একসাথে খাবার খাচ্ছে। অন্য পাশে আম্মুর সাথে মেঘলা খাবারের টেবিলে বসে। সবাই নিজের মতো করে বেড়ে খাবার খাচ্ছে, কিন্তু মেঘলা বসে আছে ভাতের প্লেট নিয়ে। কি রে, তোর কি হয়েছে? তুই খাবার খাচ্ছিস না কেন? খালামণি, আমি তো একা খেতে পারি না, বাসায় আমাকে আম্মু খাইয়ে দেয়, কিন্তু এখানে তো আম্মু নাই, আমাকে কে খাইয়ে দিবে? তাই বসে আছি। ওরে আমার বাচ্চা মেয়েটা রে, আমাকে আগে বলবি না? তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোকে খাইয়ে দিচ্ছি। শালার সবই কপাল, নিজের ছেলেকে কোনোদিন খাইয়ে দিয়েছে কিনা উনি নিজেও জানে না, কিন্তু তার বাইরের মেয়েকে ঠিকই খাইয়ে দিচ্ছে। আম্মু মেঘলাকে খাইয়ে দিচ্ছে দেখে ভিতরে ভিতরে শরীর চলছে একদম, তাও কিছু বললাম না, চুপ করে খাচ্ছে। আর আম্মু মেঘলাকে খাইয়ে দিচ্ছে, আর মেঘলা আম্মুর হাতে খাচ্ছে আর দুষ্টুমি করছে ছোটো বাচ্চার মতো। মেঘলা অল্প খেয়ে বলে, আমি আর খাবো না। না, এ হবে না, প্লেটে যেটুকু ভাত নিয়েছি সবটা তোর শেষ করতে হবে। খালামণি, আমি খাবো না। না, এ হবে না, ভাই আমাকে আগেই বলেছে তুই খাবারের প্রতি অযত্নশীল, তোকে যাতে জোর করে খাওয়াই। মেয়েটা খেতে চাচ্ছে না, তাও তাকে জোর করে খাওয়াতে হবে। আপন মনে খাবার খাচ্ছি, হঠাৎ দেখি পা দিয়ে কে যেন খোঁচা দিচ্ছে। খেয়াল করে দেখি মেঘলা খাচ্ছে আর আমার পায়ে ওর পা দিয়ে খোঁচা দিচ্ছে। মেজাজ চরম লেভেলের খারাপ হচ্ছে। বেহা মেয়েটা পিছনেই পড়ে আছে, সরম লজ্জাও নাই ওর। তাও জিম ধরে আছি, নিজের পা গুটিয়ে নিয়ে খাবার খাচ্ছে। আম্মু তরকারিটা একটু বেড়ে দাও তো। বাবা একটু নিজে নিয়ে খা না, দেখছিস যে মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, 2 হাতি ব্লক। মেজাজ এবার চরম লেভেলের খারাপ হয়ে গেল। আরে আজিব তো, হ্যাঁ ওই মেয়ে কি একাই মানুষ নাকি? হ্যাঁ আমরা কি মানুষ না? চোখে লাগে না আমাদেরকে? আদিকে তো দেখাচ্ছে ওকে নিয়ে আমি কি বেশি আসছে নাকি? হ্যাঁ খাবো না আমি তোমাদের খাবার, তুমি আর ওই মেয়ে মিলে সব খাবার খাও। খাবারে পানি ঢেলে দিয়ে রুমে চলে আসলাম, রাগের শরীর ফেটে যাচ্ছে একদম। আসার সময় আম্মু অনেকবার ডেকেছে খাওয়ার জন্য, কিন্তু রাগের পরিমাণ উঠেছে যে ইচ্ছা করছে ওই মেয়েকে এখনই গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেই। সেটা এত রাগ যে কোথা থেকে আসে বুঝি না। খাবারটা নিজে বেড়ে নিয়ে খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আচ্ছা খালামণি, তুমি আমায় খাবার বেড়ে দাও, আমি রুমে গিয়ে দিয়ে আসি। আচ্ছা দাঁড়া, আমি বেড়ে দিচ্ছি। আকাশ রুমে শুয়ে আছে, মাথা ভর্তি রাগ উঠে আছে। একটু পর মেঘলা খাবার নিয়ে আকাশের রুমে যায়। আকাশ অন্যদিকে ফিরে শুয়ে আছে। আকাশ, আয় আকাশ বলে আকাশকে ডাক দেয়, খাবারগুলো খেয়ে নাও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আকাশ এই পাশে ফিরে দেখে মেঘলা খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খাবারগুলো খেয়ে নাও। তোকে কে বলেছে আমার জন্য খাবার আনতে? কেউ বলে নাই, আমি নিজেই নিয়ে এসেছি। আমার রুম থেকে বের হও, তোর চেহারা আমার দেখতে ইচ্ছে করছে না। আচ্ছা যাচ্ছি, প্লিজ তুমি খাবারগুলো খেয়ে নাও। আমি দোষ করেছি, খাবারগুলো তো কোনো দোষ করেনি, প্লিজ খেয়ে নাও। দিলাম গালের মধ্যে টাস করে একটা থাপ্পড় বসে। মেয়েটার থাপ্পড়ের টাল সামলাতে না পারে মাটিতে পড়ে যায়, আর খাবারের প্লেটটা অন্যদিকে ছিটকে পড়ে। তোর সাহস কী করে হয় আমাকে খাওয়ানোর জন্য জোর করার? তোকে একবার বলেছি আমার জন্য খাবার নিয়ে আসতে, কোন সাহসে খাবার নিয়ে আসোস আমার রুমে? কি মনে করেছিস আমি সব ভুলে গেছি? কি প্রমাণ করতে চাইছিস তুই? ফাও আদিক্যতাগুলো দেখি, মতলব কি তোর? আমি শুধু খাবার নিয়ে আসলাম তোমার জন্য, আমি বুঝতে পারিনি এর হাজারো মতলব বের হবে। বের হয় এখনই আমার রুম থেকে, আর 1 মিনিটও যাতে আমার রুমে তোকে না দেখে। মেঘলা মাথা নিচু করে ফ্লোর থেকে খাবারের প্লেটটা তুলে নিয়ে চলে যায়। আকাশ নিজে নিজে বলে, ফালতু মেয়ে আসছে আদিক্যতা করতে, আমার সামনে আসবি তো আর এই হাল করব। তারপর একটু রেস্ট নেয়। বিকালবেলা সেই ছেলেটা ফোন দেয়। ভাই, রূপমের বাবা আপনার সাথে দেখা করতে চায়, আর আমি ভালো করে ওই লোকরে বুঝাই দিচ্ছি আপনার সম্পর্কে। আশা করি কোনো চাল চালবে না, আর রাতে দেখা করবে বলেছে আজকে। আচ্ছা ঠিক আছে। রাত 8টা। আকাশের আগে গিয়ে রূপমের বাবা সেই জায়গায় বসে আছে। আকাশ যায় একটু পরে। আকাশ তারপর রূপমের বাবাকে বলে, আপনার ছেলে চাই, তাই তো? হ্যাঁ। একটা শর্তে আপনি আপনার ছেলেকে পাবেন। আমি তোমার সব শর্ত শুনতে রাজি।
তোমার যা চাই আমি দিব, দরকার হয় আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দেব, তাও আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবো ঠিক আছে, কিন্তু ওকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। দেশে আর কোনোদিনও সে পা দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি রূপমকে অন্য দেশে পাঠিয়ে দেব, সে আর কোনোদিন এই দেশের মাটিতে পাড়া দেবে না। শর্তের কথা যাতে মনে থাকে, না হয় যদি কোনোদিন আমি শুনেছি যে রূপম এই দেশের মাটিতে পা দিয়েছে, ওই দিন আপনার ছেলের রুহু আমি শরীর থেকে বের করে ফেলবো। সে আমার সাথে যা করেছে তারপর থেকে ক্ষমা হয় না, কিন্তু নিজের মনের বিরুদ্ধে গিয়ে তাকে ক্ষমা করে দিয়েছি। তাকে যেন এই দেশের মাটিতে আর না দেখি। আচ্ছা বাবা, তুমি যেমনটা বলবে তেমনটাই আমি মানবো। প্লিজ আমার ছেলেকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। তারপর আকাশ কাকে যেন ফোন করে। একটু পর একটা গাড়ি আসে আর রূপমকে এনে দিয়ে যায়। রূপমের অবস্থা বেশি একটা ভালো না, ও ট্রিটমেন্ট প্রয়োজন ভালো করে, না হয় মরে যাবে। সে টর্চার করেছে আকাশ। তারপর রূপমের বাবা রূপমকে নিয়ে চলে যায়। আকাশও চলে আসবে। এমন সময় হঠাৎ কোথা থেকে জানি পুলিশ এসে যায়, আর পুরো জায়গাটা পুলিশ ঘেরাও করে ফেলে। আকাশ একা না, আকাশের সাথী আরো 2-1 জন আটকা পড়ে। আকাশের মেজাজ তো চরম পর্যায়ে উঠে যায় পুলিশকে দেখে। আকাশ কোমর থেকে পিস্তলটা বের করে। একে একে আকাশের সাথী সবাই পিস্তল বের করে। হঠাৎ পুলিশ একজন স্পিকার হাতে নিয়ে বলে, আকাশ ভাই প্লিজ আপনি পিস্তলটা রেখে দিন, আমরা আপনাকে ধরার জন্য নয়, আপনার সাথে দেখা করতে এসেছি। তারপর আকাশের মাথায় একটু ঠান্ডা হয়। সে পিস্তলটা কোমরে গুজে রাখে আবার। তারপর পুলিশ অফিসারটা সামনে এগিয়ে আছে আর আকাশকে বলে, প্লিজ আগুন ভাই আপনি রাখবেন না, আমার মতো কয়েকজন পুলিশ এসেছি, আপনাকে ধরার জন্য যদি কয়েক শতাধিক পুলিশ নিয়ে আসি তাও আমরা আপনাকে গ্রেপ্তার করতে পারবো না। আমরা দেখা করতে এসেছি আপনার সাথে, বিশেষ করে আমি, কারণ এই শহরে দারোগা হয়ে এসেছি প্রায় 2 বছর। এই শহরে অনেক ক্রিমিনালকে দেখেছি, কিন্তু আগুন নামটা এতবার শুনেছি যে বলার বাইরে। আর এও জানি যে আপনার ভালো বাঁকা করতে পারবো না কেউ। 2 বছর ধরে একই স্বপ্ন দেখে আসছি, আগুন নামক ব্যক্তিটাকে, যার এত পাওয়ার তাকে নিজ চোখে দেখব। এটা আমার জীবনে বলতে গেলে বড় একটা ইচ্ছা, যে আপনাকে দেখব, যার কথায় পুরো শহর কাঁপে। দেখা হয়েছে তাহলে যেতে পারেন। প্লিজ আগুন ভাই রাগ করবেন না, যদি কিছু মনে না করেন তাহলে একদিন সময় করে একবেলা আমার সাথে ডাল ভাত যদি খেতেন খুব খুশি হতাম। এটা আমার না, পুরা পুলিশ ক্যাম্পের ইচ্ছা যে আমাদের সাথে আপনি একবেলা খাবার খাবেন। আচ্ছা ঠিক আছে যান, আপনাদের মনের আশা পূরণ করব। ধন্যবাদ আগুন ভাই, তাহলে পরশুদিন আপনি আমাদের সাথে আপনি দুপুরে খাবার খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। তারপর আকাশ কথা বলে বাসায় চলে আসে। এসে খাবার খেয়ে নেয়। রুমে বসে আছে, মোবাইলে গান শুনছে আর অনলাইনে গুতাগুতি করছে একটু। হঠাৎ তার কেন জানি মনে হলো তার রুমের জানালাটা একটু নড়ে উঠেছে। কে ওখানে বলতেই হঠাৎ একটা ছায়া মূর্তি সেখান থেকে দ্রুত সরে যায়। আবার মোবাইলের দিকে নজর দেয়। একটু পর খেয়াল করে আবার ছাড়া মূর্তিটা সেখানে এসে দাঁড়িয়ে আছে। আকাশ শিওর এটা কে সে জানে। দাঁড়া দেখাচ্ছে মজা, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা হচ্ছে। কাকে জানি ফোন করে, কিন্তু আসলে সে কাউকে ফোন দেয় নাই, এমনি ভনিতা করছে। বাবু কেমন আছো? তোমার কথা আমার অনেক মনে পড়ছে, তোমাকে খুব মিস করছি বাবু। তোমাকে ছাড়া না আমার একদম ভালো লাগে না। এই বলো না, কবে আমরা বিয়ে করব? কবে তোমায় আমি আদর করব? হঠাৎ আকাশ লক্ষ্য করে ছায়া মূর্তিটা নাক টেনে টেনে কান্না করছে। কান্নার আওয়াজ স্পষ্ট কানে আসছে। মনে বলছিলাম না তোমাকে আমি দুঃখে দুঃখে মারবো। বাবু একটা পাপ্পি দাও না, ওই যে সকালে দিছিলা, আমার খুব পাপ্পি খেতে ইচ্ছে করছে। আকাশ লক্ষ্য করে কান্নার আওয়াজটা আগের চেয়ে ক্রমশ বেড়ে গেছে। এবার জোরে জোরে শব্দ করে কান্না করছে। নিজে নিজে বলতে থাকে, কেমন লাগে এখন? যখন মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছিলাম তখন আমিও অনেক কান্না করেছি যে আমার ভালোবাসা আমাকে ধোঁকা দিল। কি দোষ ছিল আমার? কিন্তু বিশ্বাস করো, মরে যাবো এই বয়ে বা ব্যথার যন্ত্রণায় এক ফোঁটাও কান্না করে নেই। আকাশ আবার বলতে শুরু করে, কি চাই তোমার পাপ্পি? বাবু রাগ করো কেন, দিচ্ছি তো। হঠাৎ জানালার পাশ থেকে ছায়া মূর্তিটা সরে যায়, আর ছায়া মূর্তি ধারণ করা মানুষটা হঠাৎ রুমের মধ্যে তেড়ে আসে। হাতে থাকা ফোনটা কেড়ে নিয়ে এক আছাড় মারে ফ্লোরে। আল্লাহ, আমার ফোন গুড়ি গুড়ি হয়ে গেছে একদম। আমার ফোনটা এই মেঘলা কি করলে তুমি এটা? হ্যাঁ, আমার ফোন এইভাবে ফ্লোরে আছাড় কেন মারলে তুমি?
মেয়েটাকে দেখতে পুরো ভয়ানক জানোয়ারের মতো লাগছে। মনে হয় এখনই আমার বুক থেকে কলেজে ছিঁড়ে বের করে ফেলবে। মেঘলা আমার কলার ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর বলতে থাকে, এই তুই অন্য মেয়েকে কেন কিস করবি? হ্যাঁ, তোর যত কিস দরকার হয় আমাকে করবি। বলে বুক থেকে ওড়নাটা ছুঁড়ে ফেলে দেয় আর আমার বুকের উপরে উঠে বসে। তোর কত কিস লাগে আজকে আমি তোকে করব। তোর কিসের স্বাদ আমি আজকে মিটিয়ে দিব। বলে আমার টুরজোড়া নিজের দখলে করে নেয়। কি, আমি তো পুরো অবাক, কি হচ্ছে এইসব? নড়তে চড়তেও পারছি না আমি। যে মেঘলাকে আমি নিজের উপর থেকে সরাবো, হাত দুটো কাঠের সাথে চেপে ধরে রাখছে। নিজের শরীরের সমস্ত শক্তি দিয়েও নড়তে পারছি না। মনে হচ্ছে সে রেয়ালের সমস্ত শক্তি ওর শরীরে বর করছে। পাক্কা 20 মিনিট পর যাচ্ছে। মনে হচ্ছিল এখনই আমি দম বন্ধ হয়ে মারা যাব। জোরে জোরে শ্বাস নিচ্ছি। মেঘলা, কি হলো এটা? হ্যাঁ, কি হলো দেখতেই তো পেলে। আবার যদি আমি বাদে অন্য কোনো মেয়েকে কিস করার চেষ্টা করো তাহলে কিন্তু খারাপ হবে। কি খারাপ হবে? হ্যাঁ, কি খারাপ হবে দেখবা। হুম। বলে আবার কিস করতে এগিয়ে আসে। এবার রাগ উঠে গেল। দিলাম একটা থাপ্পড়, টাস করে গালে বসে। এই মেয়ে কি মনে করেছিস? হ্যাঁ, তোর মতো দুশ্চরিত্রা মেয়ের শরীরের লোভে আমি পড়বো, যে কিনা মিনিটে মিনিটে তার জীবনসঙ্গী পাল্টায়। প্রথমে রূপম, তারপর আমি। কজনকে লাগে তোর? অকুশরে কজন আছে কে জানি। কেন, রূপম কি তোকে সুখ দেয় না এখন? না, ওর ডেট শেষ। মেঘলা মাথা নিচু করে আছে। কি রে, কথা বলিস না কেন? আমি ওকে ছেড়ে দিয়েছি। ও অন্য একটা মেয়ের সাথে দুষ্টম করতে গিয়ে হাতে না হাতে আমার হাতে ধরা পড়েছে। আল্লাহ ওর বিচার আল্লাহ করছে। তুই যেমন ধোঁকাবাজ, তাই তোর সাথেও ধোঁকাবাজ পড়েছিল। আকাশ প্লিজ আমায় মাফ করে দাও। আমি সত্যি বুঝতে পারিনি তোমার সত্যিকারের ভালোবাসা। মিথ্যে জড়িয়েছিলাম এতদিন। তোর এই নষ্টা মুখে আমার নাম নিবি না। আর তুই ভাবলি কি করে তোর মতো ব্যবহার করা মেয়েকে আমি নিজের জীবনসঙ্গী বানাবো? আর মাফ, সে তুই কোনোদিনও পাবি না। যদি আমার ভালোবাসাকে কোন না করে আমায় মেরে ফেলতি তাহলে হয়তো মাফ পেয়ে যেতি। কিন্তু তুই আমায় ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছিস। মাফ তোর মিলবে না। আর শোন, মিথিলাকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করে সারা জীবন পার করে দেব। আর তুই তোর রাস্তা মাফ। আমার সামনে তোকে যাতে আর কোনোদিনও না দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাথায় রাখিস। এখন রুম থেকে বের হ। মেঘলা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। আজ অনেক শান্তি লাগছে। প্রতারণার বিচার আল্লাহ নিজে করেছে। তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে নাস্তা করে নিলাম, কিন্তু মেঘলাকে কোথাও দেখলাম না। আম্মু, মেঘলা কোথায়? ওকে কোথাও দেখছি না যে। কি জানি, আজ সকাল ভোরে উঠে আমায় ডেকে বলে চলে যাবে। অনেক জোর করেছি থাকার জন্য, কিন্তু সে থাকবে না। পরে বললাম নাস্তাটা হলেও করে যেতে, কিন্তু সে তাও করবে না, জোর করে চলে গেছে। তবে আকাশ, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মেয়েটার চোখগুলো অনেক ফোলা ছিল। আর এমন ধারা চোখ ফুলে একটা কারণে, মানুষ যখন অতিমাত্রায় কান্না করে। যাক, আপাতত চলে গেছে। রাতে যে ডোজ দিছি, কান্না না করে কি করবে? তারপর আকাশ নাস্তা করে কলেজে চলে যায়। কলেজের গেট দিয়ে ঢুকবে এমন সময় কেউ একজন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আকাশ পেছন ফিরে দেখে মিথিলা। মিথিলা, তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? না মানে, আসলে হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরলে? কেন, কি হয়েছে? আমি আমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরেছি। কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। মিথিলা ছাড়ো, ক্লাসের সময় হয়ে আসছে, ক্লাসে যাব। হ্যাঁ চলো, আমিও যাব। আকাশ আর মিথিলা ক্লাসে চলে যায়। আকাশ আকাশের ক্লাসে আর মিথিলা মিথিলার ক্লাসে। আকাশ ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসে। একটু পরে সাজ্জাদ আসে। সাজ্জাদ এসে আকাশের পাশে বসে। কি খবর রে তোর? কেমন চলছে তোর দিনকাল? হ্যাঁ, ভালো রে। এমন সময় স্যার ক্লাসে ঢোকে, তারপর লেকচার দিতে শুরু করে। আকাশ খেয়াল করে দেখে সবাই আসছে ক্লাসে, কিন্তু মেঘলা আসেনি। দূর না, আসলো না আসুক তাতে আমার কি। ক্লাসে মন দেয়। এভাবেই দিন কাটতে থাকে। ক্লাস, বাসা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া। কিন্তু সে খেয়াল করে আজ বেশ অনেক দিন ধরে মেঘলা ক্লাসে আসে না। আকাশ কেন জানি মেঘলাকে মিস করতে শুরু করে। মেয়েটা ভুল করেছে, কিন্তু তার জন্য করজোরে ক্ষমাও চেয়েছে। কিন্তু আমি ক্ষমা করিনি। কিন্তু এখন কেমন যেন মনে ওর জন্য একটা টান কাজ করছে। অন্যদিকে মিথিলারও দিন দিন পাগলামো বাড়ছে। আকাশের কোনো ইচ্ছে নেই মিথিলার সাথে রিলেশন করার, কিন্তু কেন যে এই রিলেশনে জড়িয়ে আছে সে নিজেও জানে না। মনের মধ্যে কোনো ফিলিংস কাজ করে না মিথিলাকে নিয়ে, কিন্তু আসল টান অনুভব করে মেঘলার জন্য। মেয়েটাকে ওই দিন কত বাজে বাজে কথা শুনিয়েছে, তাই আজ মেয়েটা আমার উপরে রাগ করে কলেজে আসে না। এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যায়।
সে আরও মিস করতে থাকে মেঘলাকে। আকাশ একদিন ক্লাস করে বাসায় ফেরে। এমন সময় আকাশের আম্মু বলে, আকাশ, যাক তুই বেঁচে গেছিস, তোর আর মেঘলাকে বিয়ে করতে হবে না। বেচারি মেয়েটা হায়াত এইটুকুই নিয়ে এসেছে আল্লাহর কাছ থেকে। কি বলছো কি আম্মু তুমি এইসব? হ্যাঁ ঠিকই বলছি, মেঘলার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, প্রায় লাস্ট স্টেজে চলে এসেছে। আর অতি জোর গেলে 1 সপ্তাহ এই দুনিয়ার মেহমান হয়ে থাকবে, পরে অন্য জগতে গিয়ে পাড়ি জমাবে। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে। আম্মু বলতে বলতে কান্না করে দেয়। কত স্বপ্ন ছিল আমার, মেয়েটাকে তোর বউ করে আনবো, কিন্তু আল্লাহ আমার এই আশা পূরণ করলো না। আম্মুর মুখ থেকে এমন কথা শুনে আকাশ থপাস করে মাটিতে পড়ে যায়। আম্মু তুমি আমায় আগে বলোনি কেন এসব? কারণ মেঘলা বলতে বারণ করেছে, কারণ সে চায় না তুই কষ্ট পা। কারণ মেঘলা আমাকে সব বলেছে, সে তোর সাথে অন্যায় করেছে, সে তোর কাছে মাফও চেয়েছে, কিন্তু বেচারি মেয়েটার কপালে মাফ জুটেনি। হয়তো সে অন্য জগতে পাড়ি জমাবে, এটাই হয়তো তার জন্য ভুলের প্রায়শ্চিত্ত। আর তুই হয়তো কখনো না কখনো মেয়েটাকে একটু হলেও ভালোবেসেছিস, তাই তোর একটু হলেও কষ্ট হবে, তাই তোকে বলতে বারণ করেছে। কিন্তু আমি আর সহ্য করতে পারছিলাম না এত বড় কথাটা নিজের ভেতরে পুষে রাখতে, তাই তোকে বলে দিয়েছি। কি বলো আম্মু এইসব? আম্মুর কথা শুনে চোখ দিয়ে অনবরত পানি ঝরে পড়ছে, বুকে কেমন চিনচিন করে ব্যথা করছে, যে মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে কলেজা ছিঁড়ে বের করে ফেলতেছে। এমন কষ্ট হচ্ছে কারণ মেঘলার জন্য। ইচ্ছে করছে মেঘলাকে জড়িয়ে ধরে বুকে টেনে নিয়ে বলি, মেঘলা তোমায় আমি অনেক ভালোবাসি, অনেক। তোমায় আমি কোথাও যেতে দেবো না, তুমি আমার কাছেই থাকবে। এখন কেঁদে আর কি লাভ হবে বল, সময় তো পার হয়ে গিয়েছে। না আম্মু, আমার মেঘলাকে চাই বলে উঠে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। মেঘলা কিছু হতে দিব না আমি। আম্মু তুমি মেঘলাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি জানি না কিছু, আমার মেঘলাকে চাই। এই জন্যই প্রবাদ বাক্য বের করেছে গুরুজনরা, সময় থাকতে তার কদর করতে হয়, না হয় সময়ের লগ্ন ফুরিয়ে গেলে সেই সময়ের মূল্য তখন বুঝেও কোনো কাজে আসে না, আফসোস করা ছাড়া। আম্মু তুমি এমন করে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। আমার মেঘলাকে চাই, আমি মেঘলাকে একটু দেখবো। পরে আম্মুর থেকে টিকানা নিয়ে হসপিটালে চলে গেলাম। মেঘলাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। হসপিটালে গিয়ে দেখি দুজন মানুষ কান্না করতেছে অনবরত। দেখে বুঝলাম যে এরাই মামা মামি হবে, মানে মেঘলার আম্মু আব্বু হবে। পরে আমাকে দেখতে পেয়ে ওনারা চিনে ফেলে। মামা এসে আমার হাত ধরে বলে, আকাশ প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও, ওর ক্যান্সার ধরা পড়েছে অনেক আগেই, কিন্তু মেয়েটা একবারের জন্যও আমাদেরকে জানায়নি, কারণ আমরা কষ্ট পাবো বলে। সব কষ্ট একা একা ভোগ করে গেছে। প্লিজ আকাশ, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। মামা কিছু হবে না, মেঘলা কিছু হতে দিব না আমি। মামা মেঘলা কোথায়? মামা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় দিয়ে মেঘলার কেবিনের দরজা আস্তে করে খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি মেঘলা বেডে শুয়ে আছে। মেঘলাকে দেখে নিজেরই কষ্ট হচ্ছে চিনতে যে এটা মেঘলা। শুকিয়ে পুরো কাঠের মতো হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখে মনে হচ্ছে একটা মৃত লাশ। সব কিছু আমার জন্য হয়েছে। আমি যদি মেঘলাকে ফিরিয়ে না দিতাম তাহলে হয়তো মেঘলা ভালো থাকতো, নিজের প্রতি কেয়ার নিত। মেঘলার পাশে গিয়ে আস্তে করে বসলাম। মেঘলা, এই মেঘলা বলে আস্তে করে ডাক দিলাম। মেঘলা আমার কণ্ঠটা শুনে চোখ খুলে আমার দিকে তাকায়। আকাশ তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা। দেখো আমি কত ভালো আছি। দেখো তুমি আমায় মাফ করোনি, তাই আমার শাস্তি আমি পেয়ে গেছি দুনিয়া। আকাশ এবার তো অন্তত মাফ করে দাও। তুমি মাফ না করলে আমার রুহটা বের হবে না, এইভাবেই মরার মতো ঝুলে থাকবো। তুমি মাফ করে দিলে শান্তি মতো মরতে পারবো। মেঘলাকে জড়ায় ধরে, মেঘলা প্লিজ এমনভাবে বলো না। এ দেখো আমি এসে গেছি, তোমার আর কিছু হতে দিব না আমি। আর তুমি না বলেছিলে তোমার যত ইচ্ছা হয় কিস করতে, অন্য কাউকে না। দেখো আমি তোমায় কিস করতে এসেছি। বলে মেঘলার ঠোঁট জোড়া নিজের করে নেয়, কিন্তু আকাশ লক্ষ্য করে মেঘলার ঠোঁট জোড়া শীতল হয়ে আছে। মনে হচ্ছে সে কোনো মৃত মানুষের ঠোঁটের স্বাদ নিচ্ছে। কোনো রেসপন্স নেই। যে মেঘলা 20 মিনিট কিস করেছে ওই দিন, যার কিসের মধ্যে এক ধরনের নৈশাক্ততা মাদকতা ছিল, ওকে কিস করে এখন মরুর মতো লাগছে। মেঘলা একটু একটু রেসপন্স করার চেষ্টা করছে, কিন্তু শরীরের শক্তি জোগাতে পারছে না। আকাশ হঠাৎ লক্ষ্য করে মেঘলাকে দেখে যে মেঘলা আর নড়াচড়া করছে না। এত সময় একটু হলেও রেসপন্স করেছে, কিন্তু এখন একদম চুপ হয়ে গেছে। মেঘলাকে ছাড়িয়ে নিয়ে দেখে মেঘলা চুপ করে বাচ্চা মেয়ের মতো গুটিয়ে সুটি মেরে বেডে পড়ে আছে। আকাশ মেঘলাকে ডাকছে, মেঘলা, এই মেঘলা। কিন্তু মেঘলার কোনো রেসপন্স নেই। আকাশ মেঘলার বুকে মাথা রেখে দেখে মেঘলা
আর শ্বাস নিচ্ছে না। আকাশ সাথে সাথে মেঘলা বলে জোরে চিৎকার দিয়ে ওঠে। মেঘলা রেসপন্স করছে না দেখে আকাশ কান্না করে দেয়। এই ঘরে যা উঠো না, তুমি না বলেছিলে আমার উপরে তো তোমার অধিকার আছে আর কারোর কোনো অধিকার নেই, তাহলে কেন অধিকার কাটাচ্ছ না? এই মেঘলা উঠো না, তোমার যত ইচ্ছে হয় আমাকে বকা দাও, কিন্তু এভাবে মুখ গুমরা করে দেখো না, আমার যে কষ্ট হয়, তুমি কি বোঝো না? এই মেঘলা উঠো না, একটা বার আমার সাথে কথা বলো না। বলেই মেঘলা শরীর ঝাঁকাতে থাকে। হঠাৎ মেঘলা জোরে জোরে শ্বাস নিয়ে ওঠে। মেঘলা মিটমিট করে চোখ খোলে। আকাশের চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। মেঘলার ইচ্ছে করছে উঠে গিয়ে চোখের পানিগুলো মুছিয়ে দিতে আর বলতে, এই পাগল এত কাঁদে কেউ, এই যে আমি ঠিক আছি, দেখো আমার কিছু হয়নি। কিন্তু সেই ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছে মেঘলা। ইচ্ছে করছে পৃথিবীতে বেঁচে থাকতে, আকাশের সাথে আবার সেই ভালোবাসা নামক সম্পর্কে জড়াতে। কিন্তু এখন আফসোস হচ্ছে, কেন সে এমন ধারা করলো, কেন সে অবহেলা করলো নিজের প্রতি। তবে সে নিজের প্রতি অবহেলা করেছে তার একটাই কারণ, আকাশ তাকে মেনে না নেওয়া। মেঘলার চোখের কোণ বেয়ে পানি ঝরে পড়ছে। তার এমন কষ্ট হচ্ছে, মনে হয় এখনই প্রাণটা বের হয়ে পাখি হয়ে উড়ে যাবে দূর আকাশে। মেঘলা কথা বলছে না দেখে আকাশ দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার দেখেন না, আমার কলেজেটা আমার সাথে কথা বলছে না, প্লিজ আপনি একটা কিছু করেন না যাতে আমার কলেজেটা আমার সাথে কথা বলে। কান্না করতে করতে ডাক্তারকে বলে। মেঘলার আব্বু আম্মু কেবিনে ঢোকে। ওনারা তো আগের থেকেই কান্না করছে, কিন্তু আকাশের কান্না দেখে ওনাদেরও কান্নার বেগ আরও বেড়ে যায়। দেখেন, আমাদের হাতে আর কিছুই নেই, সমস্তটা উপরওয়ালার হাতে, কারণ উনি লাস্ট স্টেজে পৌঁছে গেছে। আগে হলে কিছু একটা করা যেত, তবে এখন কিভাবে কি হবে আমার জানা নেই। দুঃখিত, আমায় ক্ষমা করবেন। উনি এই দুনিয়ার সামান্য কিছু সময়ের অতিথি। আমরা চাইলে ওনাকে আর ওই দুনিয়ায় যাওয়া থেকে আটকাতে পারবো না। ওই কুত্তার বাচ্চা, তুই কি বললি? ডাক্তারের কলার ধরে, তুই কিছু করতে পারবি না মানে? তুই ডাক্তার কেন হইছস? তাহলে যদি আমার কলেজাকে বাঁচাইতে না পারস, আমি এত কিছু বুঝি না, তুই যেভাবে পারস আমার কলেজাকে ঠিক করবি। প্লিজ আকাশ মাহমুদ, আপনি একটু বোঝার চেষ্টা করুন। ওনার হাতে আর বেশি সময় নেই, আমরা চাইলেও কিছু করতে পারবো না। তুই পারবি, তোর ঘাড় পারবে, তুই জানোস না আমি খেয়ে। পাশে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ ছিল, যেটা কিছু সময় আগে নার্স মেঘলাকে মেরে গেছে। সেটা হাতে নিয়ে ডাক্তারের চোখ বরাবর ধরে। ডাক্তার তো ভয়ে শেষ, কি করবে কিছুই বুঝতে পারছে না। আকাশ, কি করছো কি? মেঘলার হাতে সত্যি আর সময় নেই। যদি সময় থাকতো ওনারা নিশ্চয়ই চেষ্টা করতো। না, আমি মানি না। মেঘলাকে আমি বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, যত টাকা লাগবে লাগুক, বলে মেঘলাকে বেড থেকে খুলে তুলে নেই। আকাশ, কেন পাগলামো করছো? একটু বোঝার চেষ্টা করো। না, আমি এত কিছু বুঝতে চাই না। মেঘলা কিছু হতে দিব না আমি। তারপর মেঘলাকে কোলে তুলে নিয়ে কেবিন থেকে বের হয়ে পড়ে। এমন সময় ডাক্তার ডাক দেয় পেছন থেকে আর বলে, জানি না আল্লাহ ওনার কতটুকু হায়াত রেখেছে, তবে যদি আপনি ওনাকে নিয়ে চেন্নাই যেতে পারেন তাহলে হয়তো কিছু একটা হতে পারে। কারণ ওইখানে একটা ভালো হসপিটাল আছে যেখানে ব্লাড ক্যান্সারের রোগীদের রক্ত বিশেষভাবে ডায়ালাইসিস করে। ডায়ালাইসিস করার ফলে যদি কিছু একটা হয় আর কি। ওকে, তাহলে আমি ওখানেই যাব। ডাক্তার থেকে ঠিকানা নিয়ে নেয়। তারপর মেঘলাকে নিয়ে গাড়িতে ওঠায়। আকাশ বাসা থেকে আসার সময় তাদের ঘরোয়া গাড়িটা নিয়ে এসেছিল। মেঘলাকে গাড়িতে পাশের সিটে শুয়ে দিয়ে সে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। আর কাকে জানি ফোন করে আর বলে, আমার এখনই চেন্নাইয়ের 3টা টিকিট লাগবে। ফোনের অপর পাশের ব্যক্তি, ভাই এখন কিভাবে টিকিট? একটু তো সময় লাগবে। এই কুত্তার বাচ্চা, কথা কানা যায় না তোর? হ্যাঁ, এখন 3টে টিকিট লাগবে বলছি, এখনই লাগবে। দরকার হয় পুরো প্লেন ভাড়া করবি। ওকে ভাই, ওকে ওকে। আর তুই এখন 10 মিনিটের মধ্যে জামা কাপড় নিয়ে এয়ারপোর্টে আসবি, চেন্নাই যাবি আমার সাথে। ওকে ভাই। আকাশ গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টে চলে যায়। বাসার কাউকে কিছু বলে না। বিকাল 5টার ফ্লাইটে উঠে রাত 9টার মধ্যেই তারা পৌঁছে যায়। তারপর মেঘলাকে হসপিটালে অ্যাডমিট করায়। ওখানকার ডাক্তাররা মেঘলার অবস্থা দেখে বোর্ড মিটিং করায়। রোগীর কন্ডিশন তো ভালো না, রোগীকে কিভাবে ট্রিটমেন্ট করা যায় ডাক্তাররা পরামর্শ করে মেঘলার ট্রিটমেন্ট শুরু করে দেয়। ডাক্তার, আমার মেঘলা ঠিক হয়ে যাবে তো? দেখুন, কিছুটা আশা দিতে পারবো, তবে প্রপারলি ভাবে কিছু বলা যাচ্ছে না। ডাক্তাররা মেঘলার ডায়ালাইসিস করায় আর বলে 3 মাস প্রতি সপ্তাহ অন্তর অন্তর ডায়ালাইসিস করতে হবে। আচ্ছা। মেঘলাকে ডায়ালাইসিস করানোর ফলে মেঘলা কিছুটা ঠিক হয়ে আসে। মেঘলা বেডে শুয়ে আছে। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘলা ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও বলতে পারে না। হঠাৎ ঘুম ভাঙে আজানের উচ্চ ধ্বনিতে। ঘুম থেকে উঠে দেখে সে বেডের পাশে বসেই
হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। মেঘলা এখনো ঘুমিয়ে আছে। সে উঠে গিয়ে নামাজ পড়ে নেয় আর মেঘলার জন্য কিছু ফরিয়াদ করে। নামাজ শেষ করে এসে মেঘলার পাশে বসে থাকে। প্রায় সকাল হয়ে এসেছে। মেঘলার ঘুম ভাঙে। মেঘলা চোখ খুলে দেখে আকাশ পাশে বসে আছে। আকাশ লক্ষ্য করে মেঘলার ঘুম ভেঙেছে। সে মিটমিট করে এদিক ওদিক তাকাচ্ছে। কলিজা, তোমার ঘুম ভেঙেছে বলে মেঘলার কপালে একটা চুমু এঁকে দেয়। মেঘলা চুপ করে শুয়ে আছে। আস্তে আস্তে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কি বলছে আকাশ কিছুই বুঝতে পারছে না। আকাশ মুখটা মেঘলার কানের কাছে নিয়ে যায়। মেঘলা বলে, পানি খাবো। কলিজা 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। তারপর পানি এনে মেঘলাকে খাইয়ে দেয়। মেঘলার অবস্থা দেখে আকাশ কান্না করে দেয়। বেচারা ঠিকমতো পানিটাও খেতে পারছে না। মেঘলা আস্তে আস্তে বলে, এদিকে আসো। আকাশ আস্তে করে মেঘলার কাছে যায়। এমন কান্না করো কেন পাগলের মতো? আমার কিচ্ছু হবে না তো কলিজা। আর যদি কিছু হয়, তোমার তো মিথিলা আছে, ওকে বিয়ে করে নেবে। কলিজা এমন করে বলো কেন? কলিজা আমার, তোমাকে চাই, আমার আর কাউকে চাই না, আমার কাউকে লাগবে না। তোমার যদি কিছু হয় সত্যি আমি মরে যাব। আমাকে একটু বুকে জড়িয়ে ধরবা? ধরবো তো। তারপর আকাশ মেঘলাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে, আর মেঘলা গুটি সুটি মেরে চুপটি করে আকাশের বুকে শুয়ে থাকে, আর আকাশের চোখের পানিগুলো মুছিয়ে দেয়। এমন সময় তিশান আসে রুমে। তিশান হচ্ছে আকাশ যাকে সাথে করে নিয়ে এসেছিল। ভাই, তিলকুম ভাই আপনার সাথে দেখা করতে আসছে। তিলকুম হচ্ছে চেন্নাইয়ের মাফিয়া, আকাশের সাথে পূর্বের পরিচিত। আকাশ চেন্নাই এসছে খবর পেয়ে দেখা করতে এসেছে। আচ্ছা যাও, আমি আসছি। বলো কলিজা, তুমি একটু তাকো, আমি আসছি। মেঘলা আস্তে আস্তে করে বলে, আকাশ, না গেলে হয় না? আমার তোমার বুকে ভালো লাগছে, প্লিজ যেও না। আচ্ছা কলিজা, আমি যাব না, আমার কলেজে আমার বুকেই থাকবে, যার দরকার হবে সে আসবে। তিলকুম ভাই কেবিনে আসে আর আকাশের সাথে কথা বলে। মেঘলা আকাশের বুকেই ছিল, আর আকাশও 1 সেকেন্ডের জন্য মেঘলাকে ছাড়েনি। আকাশ ভাই, আপনি চিন্তা করবেন না, আমি বলে দিয়েছি হসপিটালের ডাক্তারকে, আপনার রুগীর কিচ্ছু হবে না, ওনার নিজের সবটা দিয়ে দেখবে। ধন্যবাদ ভাই। তারপর তিলকুম ভাই চলে যায়। এভাবে আরো কয়েকদিন কাটে। আকাশ সব সময় মেঘলার সেবা করে, আর বাসার সবাই জেনে গেছে আকাশ কোথায়। অন্যদিকে মিথিলা তো পাগল পাগল হয়ে গেছে আকাশের জন্য। কিছুদিন আকাশের কোনো খবর না পেয়ে সোজা আকাশের বাড়িতে গিয়ে ওঠে। তুমি কে? মা, আমি আপনাদের ছেলের বউ। কি সব বলছো তুমি এসব? অলক্ষণের কথা। আকাশ বিয়ে করলো কখন? বিয়ে করেনি, করবে। তারপর সব কিছু খুলে বলে রিলেশনের কথা। কিন্তু আম্মু, আকাশ কিছুদিন ধরে আমার সাথে কোনো যোগাযোগই করছে না। কোথায় ও? দেখ মা, জীবনটা ওর, ও ভালো বুঝবে কাকে জীবনসঙ্গী করবে। তুমি যা বলে সব শুনলাম। আকাশ দেশের বাইরে গেছে মেঘলাকে ট্রিটমেন্ট করানোর জন্য। তবে আমার মনে হয় না আকাশ তোমায় ভালোবাসে, সে মেঘলাকে ভালোবাসে। মা, কিসব বলছেন আপনি? আকাশকে ছাড়া আমি মরে যাব। আচ্ছা, আকাশ দেশের বাইরে গেছে, আসুক, তারপর না হয় বিষয়টা দেখা যাবে। অন্যদিকে মেঘলার কন্ডিশন কিছুটা ভালো, তবে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। তবে আকাশ এখনো হাল ছাড়েনি। আকাশ ওর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে মেঘলার মা বাবা অবধি হার মেনে নিয়েছে। আজকে আবার মেঘলাকে ডায়ালাইসিস করাবে। মেঘলাকে বেডে শুইয়ে দেওয়া হয়েছে ডায়ালাইসিস করাবে। একটু পর মেশিন চালু করে মেঘলার শরীরের বিভিন্ন অঙ্গে ডায়ালাইসিস যন্ত্রের সুই লাগাবে। মেঘলা আকাশকে খামচে ধরে রেখেছে। আকাশ, আমার না খুব ভয় করছে, প্লিজ আমাকে রেখে কোথাও যেও না তুমি, আমার পাশেই থাকো। না, আমি কোথাও যাব না আমার বাবুটাকে ছেড়ে। আচ্ছা আকাশ, আমার যদি কিছু হয়ে যায় তখন তুমি কি করবে? মনে করো আজকে ডায়ালিসিস করানোর সময় যদি মারা যাই? না, কিচ্ছু হবে না তোমার, আমার কলেজের কিচ্ছু হতে দিব না আমি। আকাশ সাহেব, আপনি একটু বের হন, আমরা এখন ডায়ালাইসিস করব। না আকাশ, তুমি যাবে না, আমার খুব ভয় করছে, তুমি এখানেই থাকো। কলেজে কিছু হবে না তোমার, আমি কোথাও যাব না, আমি এই যে পাশের রুমটাতে আছি। না, তুমি যাবে না, আমার একা একা খুব ভয় করে। ডাক্তার মেঘলার জেদের কাছে না পেরে আমাকে থাকতে অনুমতি দিল। ভালোই ভালোই ডায়ালাইসিসটা শেষ হয়ে গেল। আকাশ 1 ফুটাও মেঘলার পাশ থেকে সরেনি। ডায়ালাইসিস করানোর ফলে মেঘলার শরীরটা একটু দুর্বল হয়ে আছে।
তাই মেঘলা ঘুমিয়ে আছে। আর আকাশ মেঘলার পাশে বসে মেঘলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাত্র 2টা শেষ হলো ডায়ালাইসিস, বাকি আরো 10টা। আকাশের টেনশন যেন একটুও কম হচ্ছে না। দেখতে দেখতে মেঘলার সবগুলো ডায়ালাইসিস করা শেষ, আর মাত্র একটা বাকি। তারপর আকাশের মাথা থেকে যেন চিন্তা নামবে, কারণ এরপর আর কোনো মানুষের ক্ষমতা কাজ করবে না। ডায়ালাইসিস সব শেষ হলে সব ঠিক হয়ে যাবার একটা আশা আছে। তবে যদি এর মধ্যে উপরওয়ালার হুকুম হয়, মেঘলাকে নিয়ে যাবে। শেষ ডায়ালাইসিসটা করে মেঘলাকে দেশে নিয়ে আসে, আর ডাক্তাররা বলে দেয় সর্বোপরি ট্রিটমেন্ট আমরা করে দিয়েছি, এখন বিপদ থেকে অনেকটা মুক্ত। ক্যান্সারের জীবাণু এখন নেই শরীরে, আর এখন সব উপরওয়ালার খেলা। উনি চাইলে জীবিত রাখবেন, না হয় নিয়ে যাবেন। মেঘলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেঘলাকে নিয়ে আকাশ দেশে ফিরেছে জানতে পেরে মেঘলার সকল আত্মীয় স্বজন দেখতে আসে মেঘলাকে। মেঘলাকে আকাশের বাড়িতে রাখা হয়েছে, কারণ আকাশ চায় না মেঘলা তার নজরের বাইরে থাকুক। ইতোমধ্যে মিথিলার কাছে খবর পৌঁছে গেছে আকাশ দেশে ফিরেছে। মিথিলা খবর পেয়ে আকাশের বাসায় আছে, আর আকাশকে দেখতে পেয়ে কান্না করতে করতে পাগলের মতো সকলের সামনে ঝাপটে ধরে। সবাই তো অবাক, কি করছে, কে এই মেয়ে? তার থেকে বেশি অবাক হচ্ছে আকাশ, কারণ সে মনে করেছে এতদিনে মিথিলার মাথা থেকে সব ভূত নেমে যাবে, কিন্তু না, সে ভুল। মিথিলা কি করছো কি? সবাই দেখছে। দেখলে দেখুক, তাতে কার কি? আমি আমার বরকে জড়িয়ে ধরেছি। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর মিথিলা দেখো, আমি তোমায় ভালোবাসি না, আমি মেঘলাকে ভালোবাসি। মেঘলা বেডে শুয়েছিল, ওর দিকে আঙ্গুল দেখিয়ে। অন্যদিকে মেঘলা তো মনে মনে, ওই শাকচুন্নি, আমার বরের সাথে কি রে তোর? শরীরটা ভালো না, না হয় দেখতি কি মারাটানে মারতাম। একবার ভালো হয়নি, তারপর দেখবি কি অবস্থা করি তোর আমি। মিথিলা আকাশের কথা শুনে কান্না করতে শুরু করে। না, আমি মানি না এইসব। তুমি খালি আমাকে ভালোবাসবে, আমাকে। মিথিলা, এখানে অনেক মানুষজন আছে, চলো আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি। তারপর একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে মিথিলাকে। তারপর আকাশ মিথিলাকে সব খুলে বলে। আর দেখো মিথিলা, তোমার জন্য কখনই আমার মনে কোনো ভালোবাসা কাজ করেনি। তোমার সাথে এইসবে জড়িয়েছি কারণ মেঘলাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু ভাবতে পারিনি মেয়েটা কষ্ট পেতে পেতে মরে যাবে। মিথিলা প্লিজ, তুমি আমায় ভুলে যাও। দেখো তুমি আমার থেকে ভালো ছেলে পাবে। আকাশ, তোমায় আমি অনেক ভালোবাসি, তোমায় ছাড়া আমি থাকবো কিভাবে? মিথিলা, তুমি এই 3 মাস আমায় ছাড়া ছিলে না। দেখো এটা জাস্ট মনের আবেগ তোমার। যেখানে আমি তোমায় ভালোবাসি না, সেখানে তুমি আমার থেকে ভালোবাসা আশা করাটা বোকামি হবে। দেখবে সব ঠিক হয়ে যাবে, আর তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। তোমার থেকে ভালো ছেলের দরকার নাই, তোমার মতো ছেলে পাবো তো। অবশ্যই পাবা। আকাশ মিথিলাকে বুঝিয়ে দেয় কোনো রকমে। দেখো, সব মানলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? মিথিলা কানে কানে বলে, কারণ আপনারা শুনলে কিন্তু একটু সমস্যা আছে। আচ্ছা, আকাশ মিথিলার কথা শোনে। বলো রাজি? আচ্ছা রাজি। তারপর মিথিলা আর আকাশ ঘরে আসে। মেঘলা, এখন কেমন লাগছে তোমার? মেঘলা অন্যদিকে ফিরে আছে। মেঘলা, কথা বলো না কেন? শরীর খারাপ করছে তোমার দেখি, বলে কপালে হাত দেয়। আসছে লাল বানর কোথাকার, সবার সামনে এই শাকচুন্নিকে জড়িয়ে ধরেছে, আবার এত সময় প্রেম আলাপ করে দুজনে মিলে। এখন এখানে এসে আধিক্যতা দেখানো হচ্ছে। কথা ঘুমু না আমি। মেঘলা, কথা বলো না কেন? এমন সময় আম্মু পেছন থেকে বলে, একদম কথা বলবি না মেঘলা মা। বদমাসটা তোকে রেখে অন্য কাউকে ভালোবাসে, আবার আমাদের সামনে জড়িয়েও ধরে। আমাদের কষ্ট লাগে না বুঝি? ও বুঝলাম, এত সময় পরে ঘটনা তাহলে এখানে। সবার সামনে বিছানা থেকে মেঘলাকে খুলে তুলে নিলাম। কে বলছে অন্য কাউকে ভালোবাসি? আমি তো মেঘলাকে ভালোবাসি। মা, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি মেঘলাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। আকাশের আম্মু তো অবাক আকাশের কথা শুনে। তাহলে মিথিলা? মা, আমি ওকে সব বুঝিয়ে বলেছি যে আমি মেঘলাকে ভালোবাসি, আর সে রাজিও হয়েছে। আকাশের আম্মু, মেঘলার আম্মু সবাই তো খুশি আকাশের কথা শুনে। আচ্ছা, আমরা 1 সপ্তাহের মধ্যে বিয়ে আয়োজন করছি। আকাশের বাবা হুট করে কোথা থেকে এসে, কি আমাকে ছাড়া বিয়ে শাদীর আয়োজন করা হচ্ছে? বাহ, ভালোই। আমি তো এই বাড়ির কেউ না, আমাকে তো কেউ কিছু বলার প্রয়োজন মনে করে না। বুড়ো হয়ে গেছি তো, তাই এখন আর কেউ দাম দেয় না। কি তুমি বুড়ো? তা নয় তো কি। এখনো নায়নাত নেই, মুখ দেখা বাকি আছে, বুড়ো কিভাবে হলো? তাই তো, বুড়ো কিভাবে হলাম? আকাশ মেঘলাকে এখনো কোলে নিয়ে রেখেছে, আর মেঘলা চুপ করে
ছোট বাচ্চাদের মতন কোলে বসে আছে। কি এবার খুশি তো? হুম। একবার বিয়ে হয়ে যেতে দাও, পরে তোমাকে খুশি করার দায়িত্ব আমার। কত কি যে করবো। কি করবা শুনি? 12টা বাবু নিব, তারপর দিনরাত তোমাকে আদর করব। কি? না, আমি তোমাকে বিয়ে করব না। আম্মু! এখন আর কিছু বলে লাভ নেই, বিয়ে তো আমিই করব। তারপর 1 সপ্তাহ বাদে মেঘলা আর আকাশের বিয়ে হয়। আজকে তাদের বাসর রাত। মিথিলা সেদিন আকাশকে শর্ত দিয়েছিল সে তাদের বাসর রাত সাজাবে। সব কমপ্লিট। মেঘলা রুমে বউ সেজে বসে আছে। আকাশ রুমে ঢুকে দেখে মেঘলা ইয়াবারও একটা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ মেঘলার কাছে গিয়ে, বউ, এই বউ, হুম। গোমটাটা নামাও না। না, তুমি না, আমার শরম লাগে। ইস, আমার লজ্জাপতি বউরি, গোমটা নামাইতে বলছি তাতে এত সরম। একটু পর কত কি করব, তখন কি করবা? কত কি করবা বলতে? বুঝো না মনে হয়? দাঁড়াও দেখাচ্ছি কি করবো, কলি দেখতে পাবা। বলে মেঘলাকে জড়িয়ে ধরে খাটে নিয়ে শুয়ে পড়ে। পরে কি আর, শ্রোতা ভাইয়েরা আর বোনেরা, এসব শুনতে হয় না, শরম। 6 বছর পর রিয়ামণি, কোথায় তুমি মা? নাও আমার, খেয়ে নাও। কোথায় গিয়ে লুকিয়েছো, বের হয়ে আসো। ও, আপনাদের তো পরিচয় করিয়ে দিলাম না। রিয়া হচ্ছে আকাশ আর মেঘলার মেয়ে। আর মেঘলার কিছুই হয়নি, কারণ উপরওয়ালা আর হাজিরা খাতায় এখনো জীবিত থাকার নাম ডেকে যাচ্ছে। এমন সময় আকাশ এসে পেছন থেকে মেঘলাকে জড়িয়ে ধরে। খুলে যা, চলো না আদর দিই। উফ, আল্লাহ পাক, মেয়ে দুইটা একই পদের হয়েছে। একে তো মেয়েকে খাওয়াতে পারছি না, তার মধ্যে তুমি এসে শুরু করেছো। ছাড়ো, মেয়ে এসে দেখে ফেলবে। এমন সময় রিয়া টেবিলের তল থেকে বের হয়ে আসে। ফক্কা। মেঘলা আর আকাশ দুজনেই লজ্জায় পড়ে যায়। মামুনি, পাপা, তোমরা দুজনকে জড়িয়ে ধরেছো, কিন্তু আমার তো কেউ নেই জড়িয়ে ধরার মতো, তাই ধরতেও পারি না। আকাশ মেঘলার কানে কানে মেয়েকে বলছে, শুনছো, ওর জড়িয়ে ধরার মানুষ চাই। মামনি, আর কিছুদিন ওয়েট করো, তোমারও একটা কিউট বাই হবে জড়িয়ে ধরার মতো। তোমার আম্মুর সাথে এ নিয়ে প্ল্যান করছি। মেঘলা তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। তারা রাতে আবার প্ল্যান করবে অন্য কিছুর। এবার আপনারা সবাই যেতে পারেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর গল্পের সমস্ত ভুলগুলো কিন্তু ক্ষমা নজরে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।